জ্যাসপার ধীর পায়ে কনফারেন্স কক্ষে প্রবেশ করল। কক্ষটি ছিল সম্পূর্ণ সায়েন্স ফিকশন স্টাইলে সাজানো। কাচের দেয়ালে হলোগ্রাফিক স্ক্রিনে ভেসে উঠছিল বিভিন্ন ডেটা, গ্রাফ আর ভিজুয়াল রেন্ডারিং। কক্ষের কেন্দ্রে রাখা ছিল বিশাল এক গোলাকার টেবিল, যার উপর হাইটেক প্রজেক্টের মাধ্যমে মিশনের মানচিত্র ফুটে উঠেছে। মিস্টার চেনসিং ঘরের একপাশে দাঁড়িয়ে ড্রোনের মাধ্যমে প্রজেক্টরের উপাত্ত ঘাটাঘাটি করছিলেন। জ্যাসপারকে দেখে তিনি ঘুরে দাঁড়ালেন। চেনসিং বললেন, কবে থেকে মিশন শুরু করব, কিছু ভেবেছ? জ্যাসপার জবাব দিল, আজকে সম্ভব না, কাল থেকে শুরু করব। চেনসিং তখন বলল, ঠিক আছে, তবে আজকে কালকের জন্য যা যা প্রয়োজন সব প্রস্তুত রাখো। সময় নষ্ট করার মতো অবস্থা নেই। চেনসিং তার ডিভাইসটি টেবিলের উপর রেখে বললেন, তবে কালকের জন্য যা যা প্রয়োজন আজকেই গুছিয়ে রাখো। এই অভিযান কোনো সাধারণ মিশন নয়। তোমাকে পৃথিবীর সবচেয়ে বিপদসংকুল পরিবেশের মুখোমুখি হতে হবে জ্যাসপার। এখন মনোযোগ দিয়ে শোনো কি কি সরঞ্জাম লাগবে। মিস্টার চেনসিং একটা ম্যাপ অ্যাক্টিভেট করলেন। এটি ছিল আর্কটিক অঞ্চলের 3D ডিজিটাল রেন্ডারিং। তিনি পয়েন্টার দিয়ে কিছু গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করলেন এবং একে একে বললেন, ড্রিলিং ড্রোন। এই যন্ত্রটি বরফের গভীর গহ্বর পর্যন্ত পৌঁছাতে ব্যবহার হবে। এটি স্বয়ংক্রিয় এবং তোমার নির্দেশ অনুসারে কাজ করবে। বরফের গহ্বরে পৌঁছে এটি এনার্জি ভ্যান সংগ্রহে সাহায্য করবে। টেম্পারেচার শিল্ড স্যুট। আর্কটিকের তীব্র ঠান্ডা সহ্য করার জন্য তোমার শরীরেই স্যুট থাকবে। এটি তোমাকে 0 ডিগ্রি থেকে -80 ডিগ্রি পর্যন্ত সুরক্ষা দেবে। এতে একটা বিল্ট-ইন অক্সিজেন সাপ্লাই সিস্টেমও রয়েছে। এনার্জি ভাইন সংগ্রহকারী ডিভাইস। এই ডিভাইসটি এনার্জি ভাইনের শিকড় এবং পাতা বিচ্ছিন্ন না করে সংরক্ষণ করবে। এটি হালকা এবং বহনযোগ্য। আইসপিউল রেপেলার। বরফের নিচের প্রাণীগুলোর জন্য এই যন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উচ্চ ফ্রিকোয়েন্সি সাউন্ড ব্যবহার করে তাদের দূরে রাখবে। এনার্জি সিলিন। উদ্ভিদ থেকে নিঃসৃত অক্সিজেন সরাসরি এই সিলিন্ডারে সংরক্ষণ করতে হবে। এটি বিশেষভাবে ডিজাইন করা যাতে অক্সিজেনের কোনো অপচয় না হয়। নেভিগেশন ডিভাইস। তোমার যাত্রা ট্র্যাক করতে এবং ফিরে আসার সঠিক পথ খুঁজে পেতে এই ডিভাইসটি ব্যবহার হবে। এটি স্যাটেলাইট ডেটা ব্যবহার করে রিয়েল টাইম নেভিগেশন সরবরাহ করবে। জ্যাসপার চেনসিংয়ের নির্দেশে মাথা নেড়ে কনফারেন্স রুম থেকে বের হয়ে সরঞ্জাম সেকশনে গেল। সেখানে সমস্ত সরঞ্জাম একত্রিত করে একে একে পরীক্ষা করতে শুরু করল। ড্রিলিং ড্রোনটি দেখতে একটা বিশাল সিলিন্ডারের মতো ছিল, যার সামনে ধারালো ড্রিল ব্লেড ছিল। জ্যাসপার ড্রোনের অপারেশন প্যানেল চেক করলো এবং নিশ্চিত করলো যে এটি কাজ করার জন্য প্রস্তুত। স্যুটটি তুলে পরখ করলো। এতে একাধিক লেয়ার ছিল এবং সবগুলোই হালকা ওজনের। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তার ছাপ ফুটে উঠল। এই যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করলেই অভিযান সফল হবে। জ্যাসপার নিজেই নিজেকে বলল। মিস্টার চেনসিং এদিকে সিলিন্ডারগুলো পরীক্ষা করছিলেন। প্রতিটা সিলিন্ডার দ্রুত অক্সিজেন সংরক্ষণের জন্য প্রস্তুত। তিনি জ্যাসপারকে বললেন, কাল সকালের আগে সব কিছু প্রস্তুত রেখো। আর মনে রেখো, শুধু অক্সিজেন সংগ্রহ নয়, বরফের গভীরে কি অপেক্ষা করছে তা আগে থেকে কেউ জানে না। জ্যাসপার ধীরে ধীরে হাত গুটিয়ে চেনসিংয়ের দিকে তাকালো। তার গলায় ভরসা এবং সন্দেহের মিশ্রণ। আর ওই মনস্টার অ্যাথ্রাক্সের বিরুদ্ধে লড়াই? আমাকে কিভাবে প্রস্তুত হতে হবে? তারা কিভাবে আক্রমণ করবে? চেনসিং হালকা হাসল। তার চোখে যেন কোনো রহস্যের ছায়া খেলে গেল। তিনি একটা নোটপ্যাড তুলে নিয়ে সেখানে আঁকা একটা কাল্পনিক প্রাণীর স্কেচ দেখালেন। স্কেচটি ছিল বিশাল আকৃতির অ্যাথ্রাক্সের, যার লেজ বিশাল আর চোখগুলো যেন লাল আগুনের মতো জ্বলছে। তুমি ভুল ভাবছ জ্যাসপার, চেনসিং ধীর স্বরে বলল। অ্যাথ্রাক্স তোমাকে সরাসরি আঘাত করবে না।
তারা তোমাদের শারীরিক শক্তি পরীক্ষা করবে না, বরং মানসিক শক্তি আর বুদ্ধিমত্তা যাচাই করবে। তাদের টাস্ক হলো তোমাদের চ্যালেঞ্জ দেওয়া, আর তোমার কাজ হবে সেই চ্যালেঞ্জগুলোর সমাধান করা। জ্যাসপার ভ্রু কুঁচকে বলল, চ্যালেঞ্জ? কী ধরনের চ্যালেঞ্জ? চেনসিং তার জায়গায় দাঁড়িয়ে জবাব দিল, তোমাদের বুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা করতে এমন কিছু টাস্ক দেওয়া হবে যেগুলো সহজে সমাধান করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ একটা ধাঁধা, এমন কিছু যা লজিক বা আবেগের উপর নির্ভর করে। কখনো তোমাদের বিভ্রান্ত করার জন্য মিথ্যা তথ্য দেওয়া হতে পারে। মনে রেখো, সব জায়গায় শুধু শক্তি বা ক্ষমতা কাজ করে না, বুদ্ধিও লাগে। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, আর যদি আমরা সেই টাস্ক কমপ্লিট করতে না পারি? চেনসিং এবার গম্ভীর হয়ে বলল, তাহলে কি শাস্তি অপেক্ষা করছে তা আমি নিশ্চিত জানি না, তবে শাস্তি যে সহজ হবে না সেটা বলতে পারি। অ্যাথ্রাক্স আর তার দলের সদস্যরা যারা ওই অঞ্চল পাহারা দেয় তারা মারাত্মক কঠোর। তাদের পছন্দ একটাই, তোমরা টাস্ক সম্পন্ন করো, নয়তো তাদের ক্রোধের মুখোমুখি হও। জ্যাসপার এবার কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে আমাকে শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও নিতে হবে। চেনসিং মাথা নেড়ে বলল, তোমার জন্য আরেকটা পরামর্শ, তোমার দল নিয়ে বেশি দূর ভেবো না। সবাই তোমার মতো শক্তিশালী নয়। তাদের সিদ্ধান্ত নিতে সময় দাও, আর নিজের ক্ষমতার উপর ভরসা রাখো। তুমি যদি আত্মবিশ্বাসী থাকো তাহলে অ্যাথ্রাক্সের টাস্ক তুমি সহজেই সম্পন্ন করতে পারবে। জ্যাসপার এবার এক ধরনের নিঃশব্দ প্রতিজ্ঞা করল। তার চোখে একাগ্রতা স্পষ্ট হয়ে উঠল। আমি প্রস্তুত হব মিস্টার চেনসিং। কালই অভিযান আমার হবে, আর টাস্ক যাই হোক না কেন আমি তার সমাধান করব। চেনসিং মৃদু হেসে বলল, আমি তা জানি জ্যাসপার, কারণ তুমি শুধু ড্রাগন রাজ্যের প্রতিনিধি নও, তুমি এক বিশেষ যোদ্ধা। জ্যাসপারের ল্যাবের সমস্ত কার্যক্রম শেষ হতে হতে 24 ঘন্টা পার হয়ে গেছে। অবশেষে কনফারেন্স রুম ত্যাগ করল। জ্যাসপার আলবিরা থারিনিয়াসের সাথে লিভিং রুমে প্রবেশ করল। সেখানে অ্যাথিরিয়নকে কাচের বাক্সের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পেয়ে জ্যাসপার বলল, অ্যাথিরিয়নের শাস্তির সময় শেষ। থারিনিয়াস, তুমি অ্যাথিরিয়নকে মুক্তি দাও। থারিনিয়াস কিছুটা দ্বিধায় বলল, প্রিন্স, আপনি কি নিশ্চিত? অ্যাথিরিয়নের ভুল ছিল, তাকে আরও একটু সময় রাখা উচিত। এটা তার জন্য শিক্ষা ছিল। জ্যাসপার জোর দিয়ে বলল, এখনই মুক্তি দিতে হবে, তাকে নতুন করে শুরু করার সুযোগ দিতে হবে, কারণ পরবর্তী মিশনে তাকে নিয়ে যাব। থারিনিয়াস অবশেষে কাচের বাক্সের দিকে এগিয়ে গেল আর লক খুলে অ্যাথিরিয়নকে বের করে আনল। তোমার আচরণের পরিবর্তন আনতে হবে, থারিনিয়াস বলল। আর যদি আবার এমন কিছু করো তবে এরপর কি হবে তা প্রিন্সই ভালো জানেন। অ্যাথিরিয়ন মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি এবং আমি প্রতিজ্ঞা করছি এমন কিছু আর কখনো করব না। এদিকে অ্যাকোয়ারা কিছুটা উদ্বেগের সাথে জ্যাসপারকে বলল, প্রিন্স, এখন তো ফিওনাকেও মুক্তি দিতে হবে, সে দীর্ঘ সময় ধরে বন্দী রয়েছে। জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করল, তারপর বলল, ঠিক বলেছ অ্যাকোয়ারা, এবার আমাকে টর্চার সেলের দিকে যেতে হবে। ফিওনাকে মুক্তি দেওয়ার সময় এসেছে। আমি আপনার সাথে আসব প্রিন্স, আলবিরা বলল। না, আমি একাই যাব, জ্যাসপার নির্দ্বিধায় বলল। এটা একটা ব্যক্তিগত বিষয়। জ্যাসপার টর্চার সেলের ভেতর প্রবেশ করতেই দেখতে পেল ফিওনা ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে রয়েছে। তার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। ঠোঁট শুকিয়ে গেছে আর শরীরে পানি নেই। 24 ঘন্টার এই শাস্তিতে সে দুর্বল হয়ে পড়েছে। জ্যাসপার মনে মনে ভাবল, তুমি নিজেকে আমার রক্ষিতা বলার জন্য এই শাস্তি পেয়েছ, আর আমার কাছ থেকে পালানোর জন্য তোমাকে শাস্তি তো পেতেই হতো। আমি মানুষ নই, আমি ড্রাগন। আমার সব কিছুর কঠোর নিয়ম রয়েছে, আর এই নিয়ম মেনে তোমায় আমাকে ভালোবাসতে হবে হার্মিংবার্ড। সে ফিওনার দিকে এগিয়ে গেল
সেলের আশেপাশের যন্ত্রপাতি নিস্তব্ধ হয়ে পড়েছিল। একমাত্র আওয়াজ ছিল জ্যাসপারের হাঁটার শব্দ। তার হাতে ছিল একটা স্পেশালাইজড টুল, যা কেবলমাত্র এই ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা হয়। একটা চমকপ্রদ প্রযুক্তিগত পণ্য। সে ফিওনার সামনে এসে সব সিস্টেম বন্ধ করে দিল। তারপর একটা অতি সূক্ষ্ম ছুরি নিয়ে জিপটাই খুলতে শুরু করলো। তার একটা সাবলীল আন্দোলন ছিল, একটানে জিপটাই খুলে ফেলল। ফিওনার দেহ তখন কোমল, তার চেতনাও কিছুটা স্বাভাবিক হতে লাগল। আর এক নিমিষে ফিওনা জ্যাসপারের বুকে ঢলে পড়ল। জ্যাসপার তার হৃদয়স্পন্দন অনুভব করল, যেন পৃথিবীর সমস্ত গতি থেমে গেছে। সে ফিওনাকে কোলে নিয়ে ফিওনার কক্ষে নিয়ে যেতে লাগল। সেখানকার পরিবেশ ছিল অদ্ভুতভাবে স্বাচ্ছন্দ্যময়। কৃত্রিম আলো এক নরম স্বচ্ছতা তৈরি করেছিল। জ্যাসপার ফিওনাকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। কক্ষের আলো নরম ছিল, যেন কোনো মহাজাগতিক পরিবেশ তৈরি করেছে। সে গভীরভাবে ফিওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তার হাতে জিপটাই বাঁধার ফলে নীল কালচে দাগ পড়েছে। রক্তের চলাচল কমে গিয়েছে। পায়ের শেকলের কারণে পায়ে দাগও রয়েছে। আর তার ঠোঁট শুকিয়ে গেছে। 24 ঘন্টা পানিহীন থাকার কারণে সে একেবারে দুর্বল হয়ে পড়েছে। জ্যাসপার নিজেকে সামলে নিল। এই দৃশ্য তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে প্রথমে ফিওনার 2 হাতের ক্ষতস্থানে ঠোঁট ছুঁয়ে গভীর চুমু দিল, যেন তার যন্ত্রণাকে কিছুটা কমাতে চায়। তারপর আস্তে আস্তে পায়ের কাছে গিয়েও সেখানে চুমু দিল, যেন তার কষ্টগুলোকে ভাঙার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে জ্যাসপার ফিওনার ঠোঁটে চুমু দিতে লাগল। ফিওনার শরীরের তৃষ্ণা ও ক্লান্তি তখন যেন এক লহমায় ছিঁড়ে যাচ্ছে। চুমুর স্পর্শে ফিওনার চোখ ধীরে ধীরে খুলতে শুরু করল। জ্যাসপার তখনও তার গাল দুটো চেপে ধরে গভীর চুমু দিল, যেন পুরোপুরি তার সঙ্গে যুক্ত হতে চাইছে। জ্যাসপার নিজের গ্লুকোজ বের করে ফিওনার তৃষ্ণার্ত ঠোঁটজোড়া ভিজিয়ে দিতে লাগলো। ফিওনার ঠোঁটের উপর গ্লুকোজের মিষ্টি স্পর্শ লাগতেই তার মনে হলো যেন জীবন ফিরে পাচ্ছে। সে একটু নড়ে চড়ে উঠল। জ্যাসপার ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, দুঃখিত হার্মিংবার্ড, আমি জানি আমার আচরণ তোমার জন্য কতটা কষ্টকর হয়েছে, কিন্তু দয়া করে আর এমন কিছু করো না। আমাকে শাস্তি দিতে বাধ্য করো না তোমাকে, প্লিজ। তার কণ্ঠে যেন অদৃশ্য এক আকুলতা ছিল। সে আরও বলল, তোমাকে পুরোপুরি কাছে পাওয়ার জন্য আমি কতটা তৃষ্ণার্ত তা তুমি বুঝতে পারছো? আমার হৃদয়ে 28 বছরে জমে থাকা সমস্ত আবেগ আর ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাই। আমাকে একবার ভালোবেসে দেখো। ফিওনার কানে কথাটা পৌঁছেছে, তবে চোখ খোলার মতো সাধ্য নেই এই মুহূর্তে, এতটাই দুর্বল। জ্যাসপার নীরবে কক্ষ থেকে বেরিয়ে যায়। তবে ফিওনার কানে এখনও জ্যাসপারের বলা কথা প্রতিধ্বনিত হতে লাগলো, আমাকে একবার ভালোবেসে দেখো। সকাল সকাল ডাইনিং টেবিলের চারপাশে বিশালার চকচকে গ্লাসের তৈরি আসনগুলোতে সবাই বসেছিল। জ্যাসপার, আলবিরা, থারিনিয়াস, অ্যাকোয়ারা, তবে অ্যাথিরিয়ন আর ফিওনা অনুপস্থিত ছিল। সকালবেলার স্নিগ্ধ আলো ভেতরে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এর উজ্জ্বলতা উপস্থিতির অস্বস্তিকর ভারমুক্ত করতে পারছিল না। টেবিলের মাঝে থাকা বিভিন্ন রকমের খাবার, রং বেরঙের ফল আর সুস্বাদু ডিশগুলো নিজেদের মধ্যে আলোচনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সবার মনোযোগ সম্পূর্ণভাবে জ্যাসপারের উপর কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। জ্যাসপার উচ্চতার গুণে অন্যান্যদের থেকে আলাদা। মাথা উঁচু করে বসেছিল। তার চেহারা একটা গুরুতর ভাব ছিল। আর যখন সে ঘোষণা করল, আমার আদেশ আজ থেকে ফিওনা গ্লাস হাউসের আর কোনো কাজ করবে না, তখন একটা চাপা শ্বাসরোধকারী নীরবতা টেবিলটিকে পরিবেষ্টন করল। ফিওনা, যে এখনও নিজের কক্ষে ঘুমে আচ্ছন্ন ছিল, তার আশেপাশের ঘটনার সাথে কিছুই জানত না। আলবিরা প্রথমে কথা বলল, কিন্তু প্রিন্স, হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি?
এতদিন সে তো সব কিছু সামাল দিয়েছে গ্লাস হাউসের। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল, কিন্তু জ্যাসপার তার জবাবে কিছুই বলল না। থারিনিয়াসও হতাশার সঙ্গে বলল, তাহলে কি ফিওনা এভাবেই থাকবে গ্লাস হাউসে প্রিন্স? তাহলে সব কাজ কে করবে? অ্যাকোয়ারা টেবিলের পাশে দাঁড়িয়েছিল, তার চোখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে জানত প্রিন্স নিশ্চিত ফিওনার জন্য কোনো নতুন কঠিন দায়িত্ব ভেবে রেখেছে। তাহলে গ্লাস হাউসের বাকি কাজগুলো আমি করব, সে বলল, তার কণ্ঠে একটু কঠিনতা ছিল। জ্যাসপার কেবল মাথা নেড়ে বললেন, এটা আমার একান্ত সিদ্ধান্ত। এখন থেকে ফিওনার দায়িত্ব শুধুমাত্র আমার সকল কাজ করা, আমার খাবার পরিবেশন, আমার গোসলের সরঞ্জাম গুছিয়ে রাখা আর আমার কাপড় চোপড় পরিষ্কার করা। মোট কথা সে 24 ঘন্টা শুধু আমার সার্ভিস দেবে। তার গলার শক্তি সেই মুহূর্তে স্পষ্ট হয়ে উঠেছিল, আর টেবিলের অন্যরা তার নির্দেশনার বিরুদ্ধে কিছু বলার সাহস করছিল না। জ্যাসপার অ্যাকোয়ারাকে উদ্দেশ্য করে বলল, তবে গ্লাস হাউসের বাকি কাজ অ্যাকোয়ারা তুমি করবে, আর ফিওনাকে তার নতুন দায়িত্বের কথা জানিয়ে দেবে। এটা আমার আদেশ, সে যেন কোনোভাবেই অগ্রাহ্য না করে। আলবিরা আর অ্যাকোয়ারা একে অপরের দিকে তাকালো। তাদের মনে একটা চিন্তায় ঘুরছিল, কিভাবে জ্যাসপারের ব্যক্তিগত কাজ ফিওনাকে করতে হবে। এই প্রশ্ন তাদের মনে উদ্বেগের সৃষ্টি করছিল, তবে অ্যাকোয়ারা কিছুটা আন্দাজ করতে পেরেছে। জ্যাসপার খাবার খেতে শুরু করলো যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে ছিল এক প্যাশনের দৃঢ়তা। যে কোনো মূল্যে ফিওনাকে নিজের কাছে কাছে রাখতে হবে। এদিকে সবার চিন্তা যেন একে অপরের সাথে লড়াই করছিল। একদিকে জ্যাসপারের অধিকার, অন্যদিকে ফিওনার স্বাধীনতা। তারা জানত পরিস্থিতির এই মোড়ে এসে ফিওনার জন্য এক নতুন জীবন অপেক্ষা করছে, কিন্তু সেটি কেমন হবে তা জানত না কেউই। মাউন্টেন গ্লাস হাউসের কনফারেন্স রুমের বিশাল টেবিল ঘিরে জ্যাসপার, অ্যাথিরিয়ন আর থারিনিয়াস উপস্থিত। আজকের মিশনে ওরা 3 জন যাবে। রুমের এক কোণে হলো স্ক্রিনে আর্কটিক অঞ্চলের মানচিত্র ভাসমান। চারপাশে হালকা নীলাভ আলো। মিস্টার চেনসিং তাদের আজকের মিশনের চূড়ান্ত পরিকল্পনা ব্যাখ্যা করছেন। মিস্টার চেনসিং টেবিলের উপর রাখা ডিভাইসগুলোর দিকে ইশারা করে বলল, আজকের মিশন শুধু অক্সিজেন সংগ্রহ নয়, এটা একটা পরীক্ষা। তোমাদের প্রস্তুতি আর তোমাদের 3 জনের দক্ষতা দুটোই প্রমাণিত হবে। আর্কটিক অঞ্চলের অ্যাথ্রাক্স মনস্টার আজকের বড় চ্যালেঞ্জ। সেই মনস্টারকে ফাঁকি দিয়ে তোমাদের অক্সিজেন সংগ্রহ করতে হবে। তোমরা কি সবাই প্রস্তুত আছো? জ্যাসপার তার মাথা নাড়ল, তার চোখে এক ধরনের নির্ভীক আত্মবিশ্বাস। আমরা প্রস্তুত। আপনার দেয়া প্রতিটা সরঞ্জাম পরীক্ষিত। আমরা সফল হব। চেনসিং ড্রিলিং ড্রোনটির দিকে ইঙ্গিত করলেন। এই ড্রোনটি বরফ ভেদ করতে পারদর্শী, তবে নিয়ন্ত্রণ জটিল। অ্যাথিরিয়ন, এটা তোমার দায়িত্ব। অ্যাথিরিয়ন ড্রোনটির নিয়ন্ত্রণ প্যানেল হাতে তুলে নিল। আমার উপর ছেড়ে দিন, আমি এটা দক্ষতার সঙ্গে পরিচালনা করব। এরপর চেনসিং টেম্পারেচার শিল্ড স্যুটের দিকে তাকিয়ে বললেন, আর্কটিক অঞ্চলের তীব্র ঠান্ডা সহ্য করার জন্য এই স্যুটগুলোই তোমাদের রক্ষা করবে। থারিনিয়াস, তোমার কাজ হলো দলের সুরক্ষা নিশ্চিত করা। থারিনিয়াস গম্ভীর ভঙ্গিতে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবার সুরক্ষার দায়িত্ব নেব। টেবিলে রাখা এনার্জি মাইন সংগ্রহকারী ডিভাইস আর এনার্জি সিলিন্ডারের দিকে তাকিয়ে চেনসিং আবার বলল, এই ডিভাইস দুটি অত্যন্ত সংবেদনশীল। সঠিক জায়গায় এগুলো ব্যবহার না করলে অক্সিজেন সংগ্রহ করা সম্ভব হবে না। জ্যাসপার, এগুলো তুমি ব্যবহার করবে। জ্যাসপার চেনসিংয়ের কথা শুনে ডিভাইসটি হাতে তুলে নেয়। আপনি নিশ্চিত থাকুন, সঠিক জায়গাতে এগুলো ব্যবহার হবে। মিস্টার চেনসিং এবার আইসব্রিউল রেপেলার তুলে ধরলেন। অ্যাথ্রাক্স মনস্টার বরফের নিচে লুকিয়ে থাকে। এই রেপেলার ব্যবহার করলে তার উপস্থিতি টের পাবে না, তবে একবার ব্যর্থ হলে মনস্টার আক্রমণ করবে। সুতরাং সতর্ক থাকবে। এবার নেভিগেশন ডিভাইস হাতে তুলে নিয়ে চেনসিং বললেন, তোমাদের পুরো পথনির্দেশনা এখানে সেট করা আছে।
তবে মনোযোগ হারালে পথ হারানোর সম্ভাবনা থাকবে, এটিকে ভুলে যাওয়া যাবে না। চেনসিংয়ের সঙ্গে আলোচনার পর তিনজন তাদের গিয়ারে সজ্জিত হয়ে মাউন্টেন গ্লাস হাউসের বাইরে এলো। তীব্র ঠান্ডা বাতাস তাদের মুখে আঘাত করছে, কিন্তু তাদের বিশেষ স্যুট সেই ঠান্ডা রুখে দিয়েছে। জ্যাসপার আকাশের দিকে তাকিয়ে বলল, সবাই প্রস্তুত তো? এবার উড়ে চলার সময়। থারিনিয়াস নিজের তলোয়ার কোমরে বেঁধে বলল, প্রস্তুত। অ্যাথিরিয়ন ড্রোনটি সক্রিয় করে বলল, তাহলে চলো। অ্যাথ্রাক্সের সঙ্গে দেখা হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। তিনজন ড্রাগন আকারে রূপান্তরিত হয়ে একে একে আকাশে উড়ে গেল। ঝড়ো বাতাসে তাদের ডানা শক্ত করে মেলে তারা উত্তর মেরুর বরফাচ্ছন্ন ভূমির দিকে এগিয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছে বরফের পাহাড়ের ফাঁকে এক গভীর অঞ্চল, যেখানে অ্যানথ্রাক্সের অবস্থান বলে ধারণা করা হচ্ছে। রাস্তাটা কঠিন, তবে জ্যাসপার, অ্যাথিরিয়ন আর থারিনিয়াস জানে আজকের দিনটা তাদের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। তিনটা ড্রাগন, জ্যাসপার, অ্যাথিরিয়ন এবং থারিনিয়াস একসঙ্গে তুষারাচ্ছন্ন আকাশে উড়ে আর্কটিক অঞ্চলে পৌঁছে গেল। চারপাশে শুধুই সাদা বরফের আচ্ছাদন। আকাশ ধূসর আর বাতাস এত ঠান্ডা যে মানুষের শ্বাস নেওয়া অসম্ভব। নিচে বরফের মাঝে ফাটলগুলো থেকে ধোঁয়ার মতো হিমশ্বাস বের হচ্ছে। দূরে বরফ পাহাড় আর ক্রিস্টালাইজ শিলাগুলো সূর্যের আলোতে ঝিকমিক করছে। তারা তিনজন নিচে নেমে ড্রাগন থেকে মানব আকারে ফিরে এলো। বরফের কঠিন মাটিতে পা দিতেই তীব্র ঠান্ডা তাদের শরীরকে স্পর্শ করল, তবে টেম্পারেচার সিল স্যুট তাদের সুরক্ষিত রেখেছিল। অ্যাথিরিয়ন সঙ্গে থাকা ড্রোনটি সক্রিয় করল, যা ক্রমাগত আশেপাশে স্ক্যান করতে লাগলো। জ্যাসপার আশপাশ দেখে বলল, অক্সিজেন হিমশীতল পাথরের নিচে জমা রয়েছে, তবে সঠিক অবস্থান পেতে আমাদের গভীরে যেতে হবে। ড্রোন যা খুঁজে পায় তার উপর ভিত্তি করেই কাজ করতে হবে। থারিনিয়াস ড্রোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে না যে আমরা একা নই, আমি কিছু একটা অনুভব করছি। অন্ধকার বরফের ফাটল থেকে গম্ভীর গর্জন শোনা গেল। মুহূর্তেই বরফের পাহাড়ে বিশাল ফাটল ধরল আর সেখান থেকে উঠে এলো অ্যানথ্রাক্স। তবে এটি কোনো সাধারণ বরফ মনস্টার নয়, এটা নারীসত্তার একটা বরফ দেবতা, যার নাম অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স উচ্চতায় প্রায় 20 ফুট লম্বা। তার শরীর ক্রিস্টাল বরফ দিয়ে তৈরি, যা সূর্যের আলোয় ঝিকমিক করে। তার লম্বা চুলগুলি বরফের ধারা হয়ে তার পেছনে ঝরে পড়ে। চোখ দুটো উজ্জ্বল নীল, যা মনের গভীরতা পর্যন্ত ঢুকে যেতে পারে। তার কণ্ঠস্বরে নারীসুলভ কোমলতা, তবে সঙ্গে রয়েছে গভীর শক্তির প্রতিচ্ছবি। অ্যানথ্রাক্স জ্যাসপারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভেনাসের ড্রাগন প্রিন্স, তোমার মতো সুদর্শন ড্রাগন আমি আগে কখনোই দেখিনি। তবে আমার কাছে আকর্ষণই যথেষ্ট নয়। এখানে যা চাও তা পেতে হলে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা যোগ্য। আমি তোমাদের জন্য ধাঁধা ও টাস্ক রেখেছি, বিশেষ করে তোমার জন্য প্রিন্স জ্যাসপার, আমার সবচেয়ে কঠিন পরীক্ষা। জ্যাসপার তার উজ্জ্বল চেহারায় কিন্তু দৃঢ় গলায় বলল, আমাদের লক্ষ্য পবিত্র দেবী অ্যানথ্রাক্স, আমাদের প্রয়োজন শুধু অক্সিজেন। তোমার পরীক্ষা দিতে প্রস্তুত? অ্যানথ্রাক্স মুচকি হেসে বলল, তোমার আত্মবিশ্বাস প্রশংসনীয়। তাহলে শোনো, আমি 3টা ধাঁধা ও 3টা টাস্ক দেব। তোমরা যদি সফল হও অক্সিজেন পাবে, কিন্তু যদি ব্যর্থ হও তবে বরফ রাজ্যে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে। অ্যানথ্রাক্স জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধা হলো আমার ঘরে একটা জিনিস, না তা মাটি না তা হিম। ছবে যদি যাবে পুড়ে তবে তা বরফেও থাকে জ্বলে। বলো তো প্রিন্স, সেটি কি? জ্যাসপার কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল। বরফের মধ্যে এমন কি আছে যা পুড়তে পারে কিন্তু বরফে থাকে? সে মনে করল বরফের নিচে থাকা প্রাকৃতিক গ্যাস, যা একসময় আগুনে জ্বলে। সে উত্তর দিল, প্রাকৃতিক গ্যাস। অ্যানথ্রাক্স খুশি হয়ে বলল, তুমি সঠিক। তবে ধাঁধার সমাধান করাই যথেষ্ট নয়। এবার তোমাকে প্রমাণ করতে হবে তোমার শক্তি এবং নেতৃত্ব গুণ। তোমাকে বরফের গভীরে থাকা একটা প্রাচীন ক্রিস্টাল বের করে আনতে হবে,
যা অক্সিজেন নিষ্কাশনের চাবি হিসেবে কাজ করবে। তবে বরফের ভূতেরা তোমাকে বাধা দেবে। জ্যাসপার বরফের গভীরে প্রবেশ করল। ক্রিস্টাল খুঁজে পাওয়ার আগে তাকে প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার আর বরফ ভূতের সঙ্গে লড়াই করতে হলো। শেষ পর্যন্ত তার ড্রাগন শক্তি আর কৌশল ব্যবহার করে সে সফলভাবে ক্রিস্টাল উদ্ধার করল। অ্যানথ্রাক্স অ্যাথিরিয়নের দিকে ফিরে বলল, তোমার ধাঁধা হলো হাওয়ার মতো দেহহীন, শব্দ দিয়ে তা বাঁধা। দেখবে না কখনো তাকে, তবুও তা হবে অনুভব। অ্যাথিরিয়ন দ্রুত চিন্তা করল, শব্দহীন এবং দেহহীন জিনিস কি হতে পারে। সে উত্তর দিল, শ্বাস। অ্যানথ্রাক্স হাসি মুখে বলল, তুমি সঠিক, তবে তোমার কাজ শেষ নয়। তুমি বরফের বিশাল চাদরের নিচে থাকা প্রাকৃতিক গ্যাসের একটা উৎস খুঁজে বের করবে। তবে তোমাকে সময় মতো এটা নিষ্কাশন করতে হবে, অন্যথায় এটা বিস্ফোরণ ঘটাবে। অ্যাথিরিয়ন তার ড্রোন ডিভাইসটি ব্যবহার করে কাজটি সফলভাবে সম্পন্ন করল। অ্যানথ্রাক্স এবার থারিনিয়াসের দিকে তাকিয়ে বলল, তোমার ধাঁধা হলো একটা জিনিস যা কখনোই থামে না, তবু এটি ঘুরে যায় পৃথিবী থেকে দূরে থাকলে জীবন কিছুতেই যায় না। থারিনিয়াস চিন্তা করল, এটি এমন কিছু যা ঘুরতে থাকে এবং জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর একটাই, সূর্য। অ্যানথ্রাক্স বলল, তুমিও সঠিক, তবে এবার তোমাকে একটা বিশেষ বরফের সিলিন্ডার তৈরি করতে হবে যা অক্সিজেন ধরে রাখতে সক্ষম। তবে সিলিন্ডার তৈরির উপাদান এই অঞ্চলের গভীর বরফের স্তরে লুকিয়ে আছে, খুঁজে বের করো। থারিনিয়াস বরফ খনন করে সঠিক উপাদান বের করে কাজটি সফলভাবে শেষ করল। 3টি ধাঁধা ও টাস্ক শেষ হলে অ্যানথ্রাক্স মুগ্ধ হয়ে বলল, তোমরা প্রমাণ করেছ যে তোমরা শুধু শক্তিশালী নও, বুদ্ধিমান এবং সাহসীও বটে, বিশেষ করে প্রিন্স জ্যাসপার। তোমার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে তোমার সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তোমার ভেতরের শক্তি আরও বেশি আকর্ষণীয়। তোমরা যা চেয়েছো তা তোমাদের দিচ্ছি, তবে মনে রেখো, বরফের এই অঞ্চলকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করো না, নইলে আমি আবার ফিরে আসব। অ্যানথ্রাক্স বরফের গভীর থেকে অক্সিজেন সরবরাহের পথ খুলে দিল। জ্যাসপার আর বাকিরা দ্রুত অক্সিজেন সংগ্রহ করল। মিশন সফলভাবে শেষ করে আর্কটিক অঞ্চল থেকে বের হতে লাগলো। আর্কটিক অঞ্চলের পথ ছিল বিপজ্জনক, চারপাশে শুধু বরফের পাহাড় আর ফাটল। বরফের বাতাস তীক্ষ্ণ ব্লেডের মতো কেটে যাচ্ছিল। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল বরফ ধসে পড়বে বা ভূতের আক্রমণ হবে। তবে জ্যাসপার, অ্যাথিরিয়ন এবং থারিনিয়াস তাদের বুদ্ধি, সাহস এবং দলগত কাজ দিয়ে এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়। এই মিশনের পরে তারা বুঝতে পারল যে প্রকৃত শক্তি শুধু শক্তিতে নয়, বুদ্ধি এবং ঐক্যতেও নিহিত। আর্কটিক অঞ্চলে ঠান্ডা বাতাসে ঘেরা আকাশ ধীরে ধীরে গাঢ় কমলা রং ধারণ করছে। জ্যাসপার, থারিনিয়াস আর অ্যাথিরিয়ন নিজেদের মিশন সম্পূর্ণ করে পাহাড়ি রাস্তা বেয়ে ধীরে ধীরে পুষ্পরাজ পাহাড়ের দিকে ফিরছে। সাফল্যের স্বস্তি সবার মুখে স্পষ্ট, তবে ক্লান্তির ছাপও লুকোনো নেই। থারিনিয়াস হালকা শ্বাস নিয়ে বলল, অবশেষে কাজটা শেষ হলো। অক্সিজেন সংগ্রহ করাটা সহজ ছিল না, তবে অ্যানথ্রাক্সের ধাঁধাগুলো কম কঠিন ছিল না। জ্যাসপার সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, অ্যানথ্রাক্স আমাদের কাজটা কঠিন করেছে ঠিকই, কিন্তু একে সফলভাবে পার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়েছিল। আমাদের এখন দ্রুত ল্যাবে ফিরে যেতে হবে। এটা শুধু আমাদের জন্য নয়, পুরো ভেনাসের জন্যই গুরুত্বপূর্ণ। অ্যাথিরিয়ন মৃদু হেসে বলল, জ্যাসু ভাইয়া, তোমার কথা শুনে মনে হয় তুমি শুধু ভেনাসের প্রিন্স নও, পৃথিবীর বিজ্ঞানীও বটে। পুষ্পরাজ পাহাড়ের নীলাভ আলো আর ঝর্ণার শব্দের মধ্যে দিয়ে তারা ল্যাবে প্রবেশ করল। ল্যাবের অভ্যন্তরীণ আলো উজ্জ্বল আর মিস্টার চেনসিং ল্যাবের কনফারেন্স টেবিলের পাশে দাঁড়িয়ে তাদের অপেক্ষায় ছিল। চেনসিং কিছুটা উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, তোমরা ফিরে এসেছ? অক্সিজেন সংগ্রহ করতে পেরেছ? জ্যাসপার সামনের দিকে এগিয়ে একটা ক্রিওজেনিক কন্টেইনার ধরে রাখল। কন্টেইনারের চারপাশে আলো ঝলমল করছে,
যা দেখেই বোঝা যায় ভেতরে তরল অক্সিজেন সুরক্ষিত অবস্থায় রয়েছে। এটা আমাদের সংগ্রহ করা অক্সিজেন, জ্যাসপার বলল। এই অক্সিজেন কন্টেইনারে সুরক্ষিত আছে। চেনসিং প্রশংসার দৃষ্টিতে বললেন, তোমরা অসাধারণ কাজ করেছ, তবে এটা ভেনাসে নেওয়ার আগ পর্যন্ত সুরক্ষিত রাখতে হবে। জ্যাসপার ক্রিওজেনিক কন্টেইনারটি ল্যাবের মূল অংশে রাখল। চারপাশে স্বয়ংক্রিয় ডিভাইস কাজ করতে শুরু করল। থারিনিয়াস আর অ্যাথেরিয়ন কন্টেইনারের সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা করতে ব্যস্ত। ল্যাবের বড় স্ক্রিনে ডেটা ভেসে উঠল, যা নির্দেশ করে যে অক্সিজেন স্থিতিশীল অবস্থায় আছে। জ্যাসপার নিজেই স্ক্রিনের ডাটা চেক করল। তার চোখে ছিল এক ধরনের তৃপ্তি। জ্যাসপার যখন গ্লাস হাউসে প্রবেশ করল তখন তার উপস্থিতি যেন একটা রাজপুত্রের আবির্ভাব। লিভিং রুমের সোফায় শরীর এলিয়ে দিয়ে সে কিছুটা বিশ্রাম নিল। মিশনের ধকলকে ক্লান্ত করে ফেলেছিল এবং সে জানত এখন তাকে একটা দীর্ঘ শুদ্ধ শাওয়ার নিতে হবে। অ্যাকোয়ারা। সেই মুহূর্তে সে মনে মনে নিজের ভেতর স্বস্তির নিঃশ্বাস ফেলল। অ্যাকোয়ারার পদক্ষেপের শব্দ শোনা গেল। সে দ্রুত হাজির হলো, সদা প্রস্তুত এবং আদেশ শোনার জন্য। জি প্রিন্স, বলুন, আপনার কিছু লাগবে? তুমি কি ফিওনাকে আমার সকালের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছ? জ্যাসপার জানতে চাইল। তার কণ্ঠস্বরে গভীরতা ছিল। হ্যাঁ প্রিন্স, জানিয়েছি, তবে মনে হচ্ছে ফিওনা একটু চিন্তিত। জ্যাসপার একটু হতাশা নিয়ে মাথা নাড়ল। সেটা যাই হোক, এখন তুমি তাকে বলো আমি কিছুক্ষণের মধ্যেই শাওয়ার নেব। ওকে আমার গোসলখানা দেখিয়ে দাও, আর আমি যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করে রাখতে বলো। অ্যাকোয়ারার সম্মতি পেয়ে সে ফিওনাকে জানাতে চলে গেল। ফিওনা যখন শাওয়ার রুমে প্রবেশ করল তখন তার চোখ বিস্ময়ে চকচক করে উঠল। সে যে বিশাল বাথটাবটি দেখল সেটি পাহাড়ের কোলে ঝুলে থাকা বারান্দায় অবস্থিত, যেন রাজকীয় অভিজাত্যের প্রতীক। বাথটাবটি গভীর ও প্রশস্ত, বাষ্পীয় জলীয় ঝর্ণার মতো পরিবেশ তৈরি করেছে। তার মনে হলো এটি কেবল একটা বাথটাব নয়, বরং একটা অভিজাত অভিজ্ঞতার অংশ। তবে তার মনে একটা প্রশ্ন উকি দিল, জ্যাসপারের ব্যক্তিগত কাজ তাকে দিয়ে কেন করানো হচ্ছে? এটি সত্ত্বেও ফিওনা ধীরে ধীরে সাবান ও শ্যাম্পুকে সঠিক জায়গায় গুছিয়ে রাখল। টাওয়ালটা যথাস্থানে রাখার পর বাথটাবে বরফের টুকরো ছড়িয়ে দিল। সব কিছু গুছিয়ে শেষ করার পর সে বের হতে যাবে, ঠিক তখনই শাওয়ার রুমে জ্যাসপার প্রবেশ করল। একদম খালি গায়ে, যেন সারা বিশ্বের ভার থেকে মুক্ত। জ্যাসপারের পেশিবহুল শরীর, তার দৃঢ় গঠন আর আত্মবিশ্বাসী ভাব ফিওনার মনে নতুন এক উত্তেজনা এনে দেয়। সে যেন অসংখ্য রাজকীয় ভিজুয়ালের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ফিওনা কিছু বলতে গিয়ে থমকে গেল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তার মুখে একটা শব্দ বের হচ্ছিল না। সে শুধু মাথা নেড়ে নিশ্চিত করল। জ্যাসপার ধীরে ধীরে বাথটাবে বসে পড়ল। জলমগ্ন তার শরীরের পেশিগুলো যেন বাষ্পের মতো কোমলভাবে লেপ্টে গেছে। ফিওনা তখন মনে মনে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তার কণ্ঠস্বর শুনে হঠাৎই থেমে গেল। দাঁড়াও, তোমাকে কি আমি যেতে আদেশ দিয়েছি? জ্যাসপারের গম্ভীর কণ্ঠস্বর শোনার পর ফিওনার হৃদয়টা দ্রুত ধুকপুক করতে শুরু করল। তোমার কাজ এখনো শেষ হয়নি। আমি যতক্ষণ শাওয়ার নেব তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে, সে বলল, যেন তার প্রত্যেকটা শব্দে একটা অদৃশ্য শক্তি ছিল। ফিওনার চোখের কোণে একটা প্রশ্ন উকি দিল। এই মুহূর্তে তার নিজস্ব স্বাধীনতা কিভাবে ভেঙে যাচ্ছে। কিন্তু তার মনের মধ্যে যে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল তা তাকে স্থির করতে বাধ্য করল। আমি। সেই শুরু থেকেই জ্যাসপার তার দিকে একদৃষ্টিতে তাকানো, যেন তার কথাগুলোকে একটা দার্শনিক প্রশ্ন হিসেবে গ্রহণ করছে। শুধু আমাকে দেখতে থাকো, সে কিছুটা ঠান্ডা গলায় বলল। এই মুহূর্তে তোমার কাজ কেবল আমার সামনে থাকা। তুমি কতটা আত্মসংযমী তার প্রমাণ দেওয়া। ফিওনা নিজের চিৎকার ও প্রতিবাদের আকাঙ্ক্ষাকে গিলে ফেলল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, অথচ তার হৃদয়ের মধ্যে একটা অদ্ভুত তোলপাড় চলছিল।
জ্যাসপার যখন ধীরে ধীরে শরীর জলে ডুবিয়ে দিতে লাগলো তখন তার প্রতি নজর দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। জ্যাসপার এক হাতে সাবান নিয়ে ধীরে ধীরে তার ফর্সা সুঠাম দেহে লাগাতে লাগলো। জলবিন্দুর মতো সাবান ছড়িয়ে পড়ার সাথে সাথে যেন একটা নতুন বিশ্বে প্রবেশ করলো ফিওনা। তার দৃষ্টি স্থির হয়ে গেল। প্রতিটা সেকেন্ড সময় যেন থেমে গেল। ঢোক গিলতে গিলতে সে অনুভব করল শরীরের তপ্ত অনুভূতি তার অন্তর্জগতে দোলা দিচ্ছে। জ্যাসপারের শরীরের পেশি সজীব হয়ে উঠছে, আর ফিওনার চোখের দিকে তাকিয়ে সে যেন এক নতুন আত্মবিশ্বাস অর্জন করল। ফিওনার মনে হাহাকার উঠল। সে আরও বেশি দেখতে চাইছে। জ্যাসপারের রূপে মুগ্ধ হয়ে উঠছে। তার মন ও শরীর এক অসমানভাবে প্রবাহিত হচ্ছিল। জ্যাসপারের সৌন্দর্যের কাছে সমস্ত সংযম যেন হার মানছে। ফিওনা তার ফ্রকের কোনা দুই হাতে খামচে ধরল। এটি তার কাছে যেন একটা উপায় ছিল নিজেকে সংযত করার। কিন্তু বেহায়া দৃষ্টির কাছে সে লজ্জা ও নীরবতাকে ভুলে গিয়েছিল। জ্যাসপারের কোমলতার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যা তাকে স্থির রাখতে পারেনি। প্রতি মুহূর্তে জ্যাসপার যখন সাবান মাখছিল, তার শরীরের প্রতিটা কোণা যেন নতুন রূপে জেগে উঠছিল। ফিওনা বুঝতে পারছিল এই দৃশ্যের মায়া তাকে প্রবলভাবে বাধা দিয়ে রেখেছে। যতই চেষ্টা করুক ততই তাকে স্থির রাখতে পারছিল না। সে যেন একটা নির্লজ্জ দর্শক, যা শুধুমাত্র সৌন্দর্যের উন্মাদনায় নিমজ্জিত। জ্যাসপারের সৌন্দর্য যেন তার অভ্যন্তরের সমস্ত আবেগকে উস্কে দিচ্ছিল। ফিওনার চিন্তার দ্বিধা দুর্বল হয়ে পড়ল এবং তার শরীরের মধ্যে যে আগুন জ্বলছিল তা ক্রমাগত জ্বলে উঠতে লাগল। জ্যাসপার খুশি চোখে ফিওনার দিকে তাকিয়ে বলল, কি হলো? দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? অস্থির লাগছে হার্মিংবার্ড? তার কণ্ঠে একটা ঠোঁটকাটা হাসি ছিল, যেন সে ফিওনার অস্বস্তির দিকে নজর রেখেছে। ফিওনা তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালো। তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি উন্মোচিত হচ্ছিল। দেখুন, আপনার ব্যক্তিগত সময়ের মধ্যে আমাকে কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে? এটা কেমন অস্বস্তিকর আমার জন্য, সে বলল। তার কণ্ঠে কিছুটা অসহায়ত্ব ছিল। জ্যাসপার সামান্য দুষ্টু হাসি দিয়ে বলল, এটা তোমার জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে, কিন্তু আমি তো চাই তুমি এটা অনুভব করো। তোমার এই অস্থিরতা আমাকে শান্তি দিচ্ছে। ফিওনার গালে লালিমা ছড়িয়ে পড়ল। জ্যাসপারের কথায় তার অসহায়ত্ব কিছুটা প্রশমিত হলো। তবে তার শরীরে যে উত্তেজনা কাজ করছিল তা তো কমেনি। কিন্তু আপনাকে এই অবস্থায় চোখের সামনে দেখা, এটা... ফিওনার কণ্ঠটা ধরা পড়ল। কি এটা? জ্যাসপার তার স্নিগ্ধ দৃষ্টিতে জিজ্ঞেস করল, যেন সে ফিওনার মানসিক দ্বন্দ্বের গভীরে প্রবেশ করতে চাচ্ছে। ফিওনা কিছু বলতে গিয়ে থেমে গেল। তার মনের ভেতর দোলাচল ছিল। এটা অস্বস্তিকর, কিন্তু... সে বলল, এটা আপনার জন্য স্বাভাবিক, কিন্তু আমার জন্য... জ্যাসপার হালকা এক হাসিতে বলল, আমার জন্য সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে হার্মিংবার্ড। তুমি আমার কাছে থাকার অনুভূতি কখনোই অস্বস্তিকর হতে পারে না। ফিওনার হৃদয়টা ধক করে উঠল। এই মুহূর্তে সে বুঝতে পারছিল যে জ্যাসপার শুধু তাকে নিজের কাছে টানছে না, বরং তাকে তার অন্তরের এক নতুন দিক দেখাচ্ছে। জ্যাসপার হঠাৎ সাবান মাখতে মাখতে বলল, ফিওনা, আমার হাত পিঠে যাচ্ছে না, একটু পিঠে সাবান মাখিয়ে দাও তো। ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল। কি? আমি আপনার পিঠে সাবান মাখব? সে বিস্মিত গলায় বলল। জ্যাসপার ধীরে ধীরে তার ভেজা শরীরে সাবান মাখতে মাখতে আবার বলল, হ্যাঁ, আর যদি না করো তবে শাস্তি ধার্য করব তোমার জন্য। ফিওনা মুহূর্তেই বুঝতে পারল এই ফায়ার মনস্টারটা আবার কোনো কঠিন শাস্তি দেবে। তার হৃদয়ে উত্তেজনা আর অস্থিরতা দুই একসাথে কাজ করতে লাগলো। সে মনে মনে ভাবল, না করে কোনো উপায় নেই ফিওনা। ফিওনা ধীরে ধীরে সাবান হাতে জ্যাসপারের পিঠে লাগাতে শুরু করলো। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল।
জ্যাসপারের পিঠ এতটাই নিখুঁত যেন কোনো শিল্পী সাবধানে পাথরে খোদাই করেছে। তার পিঠের প্রতিটা পেশি স্পষ্ট, শক্তিশালী এবং মসৃণ, যা ফিওনাকে অনিচ্ছা সত্ত্বেও আকর্ষণ করছিল। ফিওনা নিজের হাতের নরম স্পর্শ সাবধানে রাখার চেষ্টা করছিল, কিন্তু প্রতিটা মুহূর্তে সে তার নিজের ধকধক করা হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার মনে হচ্ছিল সে কোনো নিষিদ্ধ কাজ করছে। ফিওনার অস্বস্তি ক্রমশই বেড়ে যাচ্ছিল, কারণ সে জ্যাসপারের শরীরের সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। জ্যাসপার প্রথমে স্থির ছিল, কিন্তু যখন ফিওনার হাত তার পিঠে স্পর্শ করল, তখন সে হালকা একটা শিহরণ অনুভব করল। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। তোমার স্পর্শ হার্মিংবার্ড, সে মৃদু কণ্ঠে বলল, এটা অনেক বেশি কোমল। আমার মনে হয় না তুমি কখনো কাউকে এভাবে ছুঁয়েছ। ফিওনা কোনো উত্তর দিতে পারল না। তার হাত থেমে যাওয়ার উপক্রম করল, কিন্তু জ্যাসপার তার সুরেলা কণ্ঠে বলল, চালিয়ে যাও। আমি জানি তুমি এটা উপভোগ করছো। জ্যাসপারের অনুভূতি যেন নতুন কিছু প্রকাশ করছিল। ফিওনার স্পর্শ তার পিঠের পেশিগুলোর প্রতিটা স্নায়ুতে যেন উত্তাপ ছড়িয়ে দিচ্ছিল। সে চোখ বন্ধ করল, গভীরভাবে শ্বাস নিল, যেন ফিওনার কোমল হাতের প্রতিটা চলাচল তার ভেতরে কোনো গভীর অনুভূতি জাগিয়ে তুলছে। ফিওনার হাত ধীরে ধীরে সাবানের ফেনা তার পিঠে ছড়িয়ে দিতে লাগল। তার হাতের প্রতিটা মৃদু স্পর্শ জ্যাসপারের মধ্যে অদ্ভুত উত্তেজনা ছড়াচ্ছিল। তোমার হাত এতটাই মসৃণ, জ্যাসপার বলল। তোমার ছোঁয়া আমাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। ফিওনা লজ্জায় নতজানু হয়ে রইল, কিন্তু তার হাত থামল না। তাদের মাঝে এক গভীর নীরবতা তৈরি হলো, যেখানে স্পর্শ, অনুভূতি আর নিঃশব্দ ভাষায় সমস্ত কিছু প্রকাশ করছিল। জ্যাসপার আর নিজেকে ধরে রাখতে পারল না। ফিওনার কোমল স্পর্শ আর তার নির্ভরতা যেন তার ভেতরের সমস্ত বাধা ভেঙে দিল। হঠাৎই পেছন থেকে ফিওনার হাত খপ করে ধরে সে একটানে তাকে সামনে এনে সোজা বাথটাবের বরফ শীতল পানিতে ফেলে দিল। জ্যাসপারের শক্তিশালী হাতের টান এতটাই দৃঢ় ছিল যে ফিওনা এক সেকেন্ডও প্রতিরোধ করার সুযোগ পেল না। সোজা বরফ শীতল পানিতে পড়ে গেল ফিওনা। বরফকুচির ঠান্ডা স্পর্শে তার শরীর শিউরে উঠল, যেন প্রতিটা রক্তবিন্দু জমে যাচ্ছে। আপনি এটা কি করলেন? ফিওনা বিস্মিত আর কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিন্তু তার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট ছিল। তখন জ্যাসপার তাকে ঘনিষ্ঠ করে তুলে ধরল। তার হাতের দৃঢ়তায় যেন কোনো ভয় নেই। এই মুহূর্তে ড্রাগন তাপমাত্রার গরম তার দেহ, যা ফিওনার শীতল শরীরে উষ্ণতার ঢেউ এনে দিল। শান্ত হও হার্মিংবার্ড, জ্যাসপার ফিসফিস করল। তার কণ্ঠ গভীর এবং শান্ত। তোমাকে বরফের স্পর্শ শেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখছি আমার উষ্ণতা ছাড়া তুমি টিকতেই পারছো না। ফিওনা তার শরীরের শীতলতা ভুলে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হাত জ্যাসপারের পিঠে স্থির হয়ে গেল, আর তার মাথা স্বাভাবিকভাবেই জ্যাসপারের উষ্ণ বুকে ঠেকল। জ্যাসপার অনুভব করল ফিওনার নিঃশ্বাস তার চামড়ায় হালকা গরম ভাব তৈরি করছে। সে মৃদু হাসল, যেন এই মুহূর্তে ফিওনার উপর তার নিয়ন্ত্রণ পূর্ণ হয়েছে। তুমি এখনো ঠান্ডায় কাঁপছ, জ্যাসপার বলল। তার গলার গভীরতার উত্তাপ ফিওনাকে আরও নির্ভর করতে বাধ্য করল। তোমার শরীর তো বরফে লড়াই করতে প্রস্তুত নয়, কিন্তু আমার তাপ তোমাকে উষ্ণ করে রাখবে। ফিওনা একটুও সরল না, বরং তার হাত আরও শক্ত হলো। সে তার ঠান্ডা শরীরটাকে জ্যাসপারের উষ্ণতায় আরও মিশিয়ে দিল। তার মনের ভেতর প্রশ্ন ছিল, কেন এই ড্রাগন পুরুষটা এতটা শক্তিশালী, এতটা উষ্ণ আর এতটা নিয়ন্ত্রণে রাখতে পারে তাকে? বরফের পানিতে ড্রাগনের তাপমাত্রা যেন এক অনন্য দ্বন্দ্ব তৈরি করেছিল। সেখানে একজন ছিল শীতলতায় বন্দী, আর অন্যজন ছিল জ্বলন্ত আগুনের মূর্তি। কিছুক্ষণ পর বরফের ঠান্ডা যেন জ্যাসপারের ড্রাগনের তাপমাত্রার কাছে হার মানতে শুরু করলো। পানির কাঁপুনি উষ্ণতায় বদলে যেতে লাগলো।
ফিওনা তখনও জ্যাসপারের শক্ত বুকে নিজেকে লুকিয়ে রেখেছিল। তার শরীরের প্রতিটা কোষে উষ্ণতায় শিথিল হয়ে যাচ্ছিল। হঠাৎ জ্যাসপার তার কোমরে মৃদু চাপ দিয়ে ফিওনাকে সামনে ঘুরিয়ে দিল। ফিওনার পিঠ তার দিকে আসে ধীরে ধীরে কাছে সরে এলো। ফিওনা বুঝল সে এখন পুরোপুরি জ্যাসপারের ঘেরাটোপে। জ্যাসপারের হাত কোমরের দুই পাশে স্থির হলো, আর তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নেমে এলো। ফিওনা অনুভব করল এক দীর্ঘ নিঃশ্বাস, যা তার ঘাড়ে উষ্ণ স্পর্শ ফেলে গেল। সেই স্পর্শে ফিওনার মেরুদণ্ড বেয়ে একঝাঁক শিহরণ নেমে গেল। তোমার শরীর এখনও ঠান্ডায় জমে যাচ্ছে হার্মিংবার্ড, জ্যাসপার মৃদু স্বরে বলল, যেন প্রতিটা শব্দ তার কানে নয় তার অন্তরে দোলা দিচ্ছিল। ফিওনা নিজের শ্বাস আটকে রাখতে চাইল, কিন্তু পারল না। জ্যাসপারের হাত ধীরে ধীরে তার কাঁধ ছুঁয়ে নিচে নেমে গেল, যেন তার প্রতিটা স্নায়ু জেগে উঠছিল। আপনার তাপমাত্রায় এই বরফের পানিও আগুনের মতো হয়ে উঠছে, ফিওনা অজান্তেই বলে ফেলল, আর সঙ্গে সঙ্গেই তার মুখের রং বদলে গেল। জ্যাসপার হেসে বলল, তবে আমি ওই আগুনে জ্বলতে চাই হার্মিংবার্ড। ফিওনা আর কিছুই বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে অনুভব করল সেই মুহূর্তের প্রতিটা শিহরণ, যা তার জীবনে প্রথমবারের মতো এত গভীর অনুভূতি এনে দিয়েছিল। জ্যাসপার এক মুহূর্তের দ্বিধা ছাড়াই শ্যাম্পুর বোতল হাতে তুলে নিল। বোতল থেকে সামান্য শ্যাম্পু তার শক্ত অথচ কোমল হাতের তালুতে ঢেলে নিয়ে ধীরে ধীরে ফিওনার চুলে মাখিয়ে দিতে শুরু করল। তার আঙুলগুলো এতটাই নিখুঁতভাবে চুলের ভেতর দিয়ে চলছিল যেন প্রতিটা স্পর্শে শুধু শ্যাম্পু নয়, স্নেহ আর যত্ন মিশেছিল। শ্যাম্পুর মিষ্টি সুবাস ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ল। ফিওনা মুহূর্তের জন্যই চমকে উঠল, যেন এই ভয়ঙ্কর ড্রাগনের হাতের এতটা কোমলতার স্বাদ নেওয়া তার কল্পনার বাইরে ছিল। ফিওনা চুপচাপ বসে থাকল। মাথার চুলে জ্যাসপারের আঙুলের প্রতিটা চাল আর শ্যাম্পুর স্পর্শ তার অনুভূতিকে স্নিগ্ধতার এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তার মনে হঠাৎ করে মিস ঝাংয়ের কথা মনে পড়ল, যিনি ছোটবেলায় সবসময় এত যত্ন করে তার চুল শ্যাম্পু করতেন। ফিওনার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠল। অজান্তেই তার বুকের মধ্যে একটা ভালো লাগার স্রোত বইতে শুরু করল। জ্যাসপার চুপচাপ তার কাজ চালিয়ে যাচ্ছিল, তবে ফিওনার হাসিটা তার চোখ এড়ালো না। তোমার মুখে হাসি কেন হার্মিংবার্ড? জিজ্ঞেস করল জ্যাসপার, তার স্বর মৃদু এবং গভীর। ফিওনা কিছুটা লজ্জা নিয়ে বলল, ছোটবেলায় মিস ঝাং আমার চুল শ্যাম্পু করত। এই মুহূর্তটা যেন সেই সময়ের মতো মনে হচ্ছে। তবে তবে কি? জ্যাসপার একটু ঝুঁকে এসে ফিসফিস করল। ফিওনা একটু হেসে বলল, তবে আপনি খুব ভালো শ্যাম্পু করতে পারেন। জ্যাসপার হালকা হেসে বলল, তুমি জানো না ফিওনা, আমি যা কিছু করি সেটা পারফেক্ট হওয়ার জন্যই করি। ফিওনার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল, আর সে চোখ নামিয়ে আনল। শ্যাম্পু শেষ করার পর জ্যাসপার নিঃশব্দে পাশ থেকে হ্যান্ড শাওয়ারটি তুলে নিল। তার মসৃণ নিখুঁত দক্ষতায় ফিওনার চুল ধুয়ে দিল, যেন প্রতিটা আঙুলের ছোঁয়ায় তার চুল থেকে শ্যাম্পুর শেষ বিন্দুটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফিওনা চুপচাপ বসেছিল, তার হৃদস্পন্দন বাড়তে লাগল। চুল ধোয়ার কাজ শেষ হলে জ্যাসপার এক মুহূর্তের জন্য থামল। ফিওনার দিকে গভীর চোখে তাকিয়ে কিছু যেন ভাবল। তারপর আচমকাই তাকে নিজের দিকে টেনে নিল। কি করছেন আপনি? ফিওনার কণ্ঠে কিছুটা অবাক ভাব। কোনো কথার উত্তর না দিয়ে জ্যাসপার হঠাৎই ফিওনাকে নিয়ে বাথটাবের গভীর পানিতে ডুব দিল। বরফের ঠান্ডা জল তখন উষ্ণতায় মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। ফিওনার শরীরে শিহরণ ছড়িয়ে গেল, কিন্তু তার চোখগুলো বন্ধ করতে পারল না। ডুব থেকে উঠে জ্যাসপার তার শ্বাস নিল, তারপর ফিওনার চোখে গভীর দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টি যেন জ্বলন্ত আগুনের শিখার মতো ফিওনার সমস্ত আত্মাকে ছুঁয়ে গেল। তুমি ভয় পেয়েছ? জিজ্ঞেস করল জ্যাসপার, তার গলার স্বরে একটা গভীরতা। ফিওনা ধীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখের ভাষা বলল অন্য কথা।
জ্যাসপার তার ঠোঁটের কোণে হালকা এক ফোঁটা হাসি ফুটিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই হার্মিংবার্ড, আমি তো আছি। এরপর এক মুহূর্তের দ্বিধা ছাড়াই জ্যাসপার পুনরায় গভীর জলে ডুব দিল। ফিওনা তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল, কিন্তু পরের মুহূর্তে জ্যাসপার তার ঠোঁটের মাঝখানে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গাঢ়, গভীর আর প্রগাঢ় সেই চুম্বনে সময় থমকে দাঁড়ালো। ফিওনা বুঝতে পারছিল এই মুহূর্তে সে আর কেবল জ্যাসপারের কবজায় নেই, তার হৃদয় সেই আগুনে জ্বলে উঠেছে। পানি তাদের চারপাশে ঢেউ তুলছিল, কিন্তু তারা একে অপরের অস্তিত্বে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল। তাদের মধ্যে কোনো কথা ছিল না, কেবল সেই চুম্বনের গভীরতায় সমস্ত অনুভূতি মিশে গিয়েছিল। চুম্বনের প্রগাঢ়তার তীব্রতায় ফিওনার নিঃশ্বাস ধীরে ধীরে আটকে আসছিল। জ্যাসপারের শক্ত অথচ কোমল ঠোঁটের স্পর্শ যেন তাকে আর তার নিজস্ব জগতে রাখতে দিচ্ছিল না। পানির নিচে যেন সময় থেমে গিয়েছিল, শুধু তাদের দম বন্ধ করা অনুভূতিগুলো ছিল অবশিষ্ট। একসময় ফিওনার শরীর হালকা কেঁপে উঠল, তার নিঃশ্বাস আটকে যাওয়ার প্রভাব স্পষ্ট হতে লাগল। এটা টের পেয়ে জ্যাসপার তার শক্ত হাত দিয়ে ফিওনাকে ধরে নিয়ে দ্রুত পানির উপরে উঠে এলো। পৃষ্ঠে পৌঁছে ফিওনা হঠাৎই তীব্রভাবে শ্বাস নিল। ঠান্ডা বাতাস তার ফুসফুস ভরিয়ে দিচ্ছিল আর সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জ্যাসপার তখনও তার কোমর জড়িয়ে ধরে রেখেছিল, তার চোখে গভীর এক তৃপ্তি আর অপরিসীম অনুভূতির ছাপ। তুমি ঠিক আছো তো হার্মিংবার্ড? জ্যাসপার গভীর শান্ত স্বরে জিজ্ঞাসা করল। ফিওনা কোনোভাবে মাথা নাড়িয়ে হ্যাঁসূচক জবাব দিল, কিন্তু তার মুখের লালিমা আর বিক্ষিপ্ত নিঃশ্বাস জ্যাসপারকে স্পষ্ট করে জানিয়ে দিল সে কতটা প্রভাবিত হয়েছে। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, তোমাকে ঠিকমতো শ্বাস নিতে দেওয়া উচিত ছিল, তবে তোমার চোখে যে বিস্ময়ের অনুভূতি দেখলাম সেটা কোনোভাবেই মিস করতে পারতাম না। ফিওনা হঠাৎই আবার লজ্জায় মুখ ফিরিয়ে নিল, তার হৃদস্পন্দন এখনও দ্রুত চলছিল, আর সে অনুভব করল এই আগুনের ড্রাগনের সঙ্গে প্রতিটা মুহূর্তে যেন তার নিজের আত্মাকে নতুন করে সংজ্ঞায়িত করছে। জ্যাসপার ধীর পায়ে বাথটাব থেকে উঠে দাঁড়ালো। পানির ফোঁটাগুলো তার সুঠাম শরীর বেয়ে নিচে পড়ছিল। তার তীক্ষ্ণ চোখে এক অদ্ভুত তৃপ্তি আর গভীর কিছু অনুভূতি খেলা করছিল। ফিওনাকে শক্ত হাতে ধরে এক সহজ ভঙ্গিতে কোলে তুলে নিল, যেন তার ওজন তার কাছে কিছুই না। পানির সোদা গন্ধ আর শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণ মিলে ঘর ভরে উঠেছিল। ফিওনাকে বাথটাবের পাশে নামিয়ে রেখে জ্যাসপার পাশ থেকে একটা নরম সাদা তোয়ালে তুলে নিল। কোনো কথা না বলেই সে সাবলীল ভঙ্গিতে ফিওনার ভেজা চুল মুছে দিতে লাগল। তার প্রতিটা স্পর্শে যেন ছিল এক অব্যক্ত কোমলতা যা তার আগের সমস্ত কঠোরতা ঢেকে দিচ্ছিল। ফিওনার চুল মুছে দিয়ে জ্যাসপার তোয়ালেটা তার মাথার উপর ঢেকে ঘোমটার মতো করে পরিয়ে দিল। তার চোখে তখনও সেই রহস্যময় দৃষ্টির ঝিলিক ছিল, যেন তার কাজ এখানেই শেষ হয়নি। জ্যাসপারের ঠোঁটের কোণে এক ধরনের শয়তানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে ফিওনার মুখের কাছে ঝুঁকল, তার গভীর দৃষ্টি ফিওনার চঞ্চল চোখের উপর স্থির। তার ঠোঁট ফিওনার ঠোঁটের এতটাই কাছে এলো যে তাদের নিঃশ্বাস মিশে গেল এক বিন্দুতে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার হৃদয় যেন মুহূর্তেই লাফিয়ে উঠল। কিন্তু জ্যাসপার হঠাৎই থেমে গেল, তার চোখে এক ঝলক চিন্তা ফুটে উঠল। তোমাকে ভয় পাইয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয় হার্মিংবার্ড, জ্যাসপার হালকা গম্ভীর স্বরে বলল। তার ঠোঁটের কোণে সেই শয়তানি হাসি স্থির ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত মায়া। ফিওনা তার দিকে তাকিয়ে রইল, কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ভেতরের অনুভূতির বিস্ফোরণ তাকে স্থির থাকতে দিচ্ছিল না, কিন্তু জ্যাসপারের আচরণে এক ধরনের আশ্চর্য আরামও পাচ্ছিল। জ্যাসপার ধীরে ধীরে দূরে সরে গিয়ে বলল, দ্রুত জামা কাপড় পাল্টে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে আর ভালো করে চুলটা শুকিয়ে নেবে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত স্নেহ আর যত্ন। জ্যাসপার বারান্দা থেকে বেরিয়ে যেতে শুরু করেছিল, তার প্রত্যেকটা পদক্ষেপে একরকম রাজার মতো গাম্ভীর্য।
কিন্তু ঠিক তখনই ফিওনা তার অবাক আর ক্রুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ে বলল, আপনি আমার সাথে হঠাৎ এমন আচরণ কেন করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এটা আসলে কী ধরনের আচরণ? জ্যাসপার থমকে দাঁড়ালো। তার পায়ের তলে পানি জমে যাচ্ছিল আর বাতাসে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে বেড়াচ্ছিল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক ধরনের খেলো উষ্ণতা আর গভীরতা ফুটে উঠল। তার ঠোঁটের কোণে সেই চিরপরিচিত শয়তানি হাসি, যা ফিওনার হৃদস্পন্দন বাড়িয়ে তুলছিল। প্রেমের আচরণ। জ্যাসপার সহজ আর সংক্ষিপ্ত উত্তর দিল। ফিওনার মুখ বিস্ময়ে খুলে গেল। তার কণ্ঠ কাঁপল। কিন্তু আপনার তো লাভ ফাংশন ডিলিট করা। আপনি তো প্রেম বোঝার মতো নন। জ্যাসপারের চোখে যেন বিজয়ীর চমক ফুটে উঠল। সে এক পলক ফিওনার চোখে তাকালো। তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তোমার চুম্বনে সেটি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সে এক চোখ টিপ মেরে ভেজা অবস্থায় গোসলের স্থান থেকে বেরিয়ে গেল। পানির ফোঁটা পড়তে পড়তে তার পেছনের দৃশ্য যেন এক শিল্পকর্মের মতো ফুটে উঠছিল। ফিওনা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদয় যেন এক মুহূর্তেই মনের সব ভাবনা গুছিয়ে নিতে পারছিল না। নিজের মনে মনে বলতে লাগলো, এই ড্রাগন আমার প্রেমে পড়ে গেল কিভাবে? তার চোখে অজস্র প্রশ্ন আর মুখে এক ধরনের মিষ্টি লজ্জার ছাপ। কিন্তু তার মন বারবার ফিরে যাচ্ছিল জ্যাসপারের সেই চমকপ্রদ মন্তব্যে। ভেনাসের ফ্লোরাস রাজ্যে। ফ্লোরাস রাজ্যের ফুলের প্রাসাদ। বাতাসে ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। প্রাসাদের শীতল মার্বেলের মেঝেতে হেঁটে যাচ্ছিল অ্যালিসা। তার লম্বা লাল চুল উজ্জ্বল আলোয় চকচক করছে। তার চোখে এক ধরনের অস্থিরতা। পাশে দাঁড়িয়ে ছিল তার ছোট বোন সিলভা, যার চেহারায় কৌতূহল আর চিন্তার মিশ্রণ। তুমি কি জানো সিলভা, প্রিন্স অরিজিন অ্যাথিরিয়নকে পৃথিবীতে উদ্ধার করেছে? অ্যালিসা বলল, তার কণ্ঠে শীতল এক সুর। হ্যাঁ, শুনেছি। মাউন্টেন গ্লাস হাউসে নিয়ে গিয়ে রেখেছে। কিন্তু এতদিন তুমি কিছু করনি কেন আপু? তুমি তো বলেছিলে পৃথিবীতে যাওয়ার কথা, সিলভা কৌতূহল ভরা কণ্ঠে বলল। অ্যালিসার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রিন্স ব্যস্ত ছিল। তার মন পুরোপুরি অ্যাথিরিয়নের মুক্তিতে কেন্দ্রীভূত ছিল। আমি যদি তখন পৃথিবীতে যেতাম, সে আমাকে যথেষ্ট মনোযোগ দিত না। কিন্তু এখন। সিলভা দ্রুত অ্যালিসার কথার মাঝখানে বলল, এখন তুমি পৃথিবীতে যাওয়ার পরিকল্পনা করছো। অ্যালিসা সিলভার দিকে ঘুরে তাকালো। তার হ্যাজেল চোখে এক ধরনের দৃঢ়তা। হ্যাঁ, আমি কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে যাব। প্রিন্সের সঙ্গে আমাদের বিয়ের কথা চলছে। এটা আমার দায়িত্ব যে সে আমার কাছে থাকুক। সিলভা একটু ইতস্তত করল। তাহলে আমিও যাব। অ্যালিসা ভ্রু কুঁচকাল। তুমি কেন যাবে সিলভা? পৃথিবী কোনো মজা করার জায়গা নয়। সিলভা হেসে বলল, মজা করতে নয় আপু। অ্যাথিরিয়ন পৃথিবীতে আছে। আমি ওর সঙ্গে দেখা করতে চাই। অ্যালিসার চোখ সংকীর্ণ হলো। অ্যাথিরিয়ন? তুমি ওকে পছন্দ করো, তাই না? সিলভা মাথা নিচু করল। তার গাল লাল হয়ে উঠল। হয়তো। অ্যালিসা দীর্ঘশ্বাস ফেলল। সিলভা, পৃথিবীতে যাওয়া সহজ নয়। প্রিন্স হয়তো তোমার উপস্থিতি পছন্দ নাও করতে পারে। আর অ্যাথিরিয়ন, সে আমাদের পরিবারের প্রিয় হলেও ওকে পছন্দ করা, এটা বিপজ্জনক। আমি জানি, সিলভা শান্ত গলায় বলল। তবুও আমি যাব। আমার যা বলা দরকার সেটা অ্যাথিরিয়নকে বলতেই হবে। অ্যালিসা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, তবে মনে রেখো পৃথিবীতে কোনো ভুল করলে তার মাশুল অনেক বড়। সিলভা হাসল। তুমি চিন্তা করো না আপু, আমি সাবধানে থাকব। অ্যালিসা জানালার দিকে তাকিয়ে বলল, প্রিন্সের সঙ্গে আমার বিয়ে হবেই, এটা তার কর্তব্য। সাহায্য আর তুমি যদি সত্যি পৃথিবীতে যাও, তাহলে আমার ইচ্ছে পূরণে সাহায্য করবে। আমরা দুজনেই আমাদের উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে নামব। সিলভা মাথা নাড়ল। হ্যাঁ, আমরা দুজনেই।
সকালের ম্লান আলোতে মাউন্টেন গ্লাস হাউস থেকে ল্যাবে প্রবেশ করেছে জ্যাসপার। গতকাল অক্সিজেন সংগ্রহের পর চেনসিংয়ের ল্যাবে ফিরে প্ল্যান তৈরি করা হয়েছে। আজকের মিশন হাইড্রোজেন সংগ্রহ। মিশনের লোকেশন হলো একটা বিশাল জলাধারের গভীর তলদেশে, যেখানে অদ্ভুত বিপজ্জনক প্রাণীরা বাস করে। এই হাইড্রোজেন শুধুমাত্র ভূগর্ভস্থ টেকটনিক প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় এবং সংগ্রহ করা অত্যন্ত কঠিন। কনফারেন্স রুমের দিকে জ্যাসপার অগ্রসর হয়। ল্যাবে চেনসিং তার হোলো স্ক্রিন প্রজেক্টরে মিশনের বিস্তারিত দেখাচ্ছেন। এই হাইড্রোজেন পৃথিবীর গভীরতম স্থানগুলো থেকে বেরিয়ে আসে, বললেন চেনসিং, তার ধূসর ভ্রু কুঁচকে। তবে সেখানকার প্রাণীগুলো মারাত্মক আক্রমণাত্মক। তোমাদের সাবধান থাকতে হবে। জ্যাসপার, তোমার ড্রাগন ফ্রম নাও। থারিনিয়াস আর আলবিরাকে ব্যাকআপ হিসেবে রাখো। লোকেশনটি একটা গভীর জলাশয়ের নিচে অবস্থিত। চারপাশে বিশাল সব পাহাড় এবং এর কেন্দ্রে একটা কালো নীল জলধার। জলাধারটি অন্ধকারে ঢাকা আর সেখানে সারাক্ষণ অদ্ভুত শব্দ শোনা যায়। জ্যাসপার, থারিনিয়াস এবং আলবিরা তাদের মিশনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত। থারিনিয়াস ড্রাগনের আকারে জলাধারের উপরে অবস্থান নেয়। জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা হাইড্রোজেন খুঁজতে জলাধারের গভীরে প্রবেশ করে। তার আশেপাশে ছোট ছোট বুদবুদ দেখা যায়। হঠাৎ সমুদ্রের গভীর তলদেশ থেকে উড়ে আসে একটা মনস্টার। জলাধারের গভীর অন্ধকার থেকে উঠে আসা মনস্টারের নাম অ্যাফিডক্স। এটি একটি জল ড্রাগন প্রজাতির দানব, যার শরীর কালো নীলাভ আভায় জ্বলজ্বল করে এবং চোখ দুটো আগুনের মতো লাল। অ্যাফিডক্সের একটা দীর্ঘ কাঁটাযুক্ত লেজ এবং 3টা বিশাল মুকুটাকৃতির শির রয়েছে, যা তাকে আরও ভয়ঙ্কর দেখায়। তার শক্তি শুধু শারীরিক নয়, বরং মানসিক। সে ধাঁধা এবং বুদ্ধির খেলা দিয়ে তার শত্রুদের পরাস্ত করে। জ্যাসপার, আলবিরা এবং থারিনিয়াস জলাধারের গভীরে প্রবেশ করে। চারপাশের অন্ধকার এমন ঘন যে হাতের 5 আঙ্গুলও দেখা যায় না। হঠাৎ অ্যাফিডক্স তাদের পথ আটকায়। তোমরা হাইড্রোজেন নিতে এসেছো, তবে তার জন্য তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা যথেষ্ট বুদ্ধিমান। অ্যাফিডক্স গম্ভীর গলায় বলল। তার বিশাল ড্রাগনীয় মুখ থেকে বের হওয়া গর্জন জলে ঢেউ তৈরি করে। অ্যাফিডক্স একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তোমাদের 3টা ধাঁধা দিতে হবে। প্রতিটা ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। একটা ভুল উত্তর মানেই শাস্তি। 3টা ধাঁধা ধীরে ধীরে তাদের 3 জনের সামনে ভেসে ওঠে। আমি আকাশে থাকি, কিন্তু রাতে আমাকে দেখতে পাও। আমার আলোর উজ্জ্বলতায় অনেক পথ খুঁজে পায়। আমি কে? জ্যাসপার উত্তর দেয়, তারা। অ্যাফিডক্স মাথা নেড়ে সম্মতি জানায়। আমি কোনো পাত্র নেই, কিন্তু আমাকে ভাঙলে তোমার মুখের শব্দ শোনা যায়। আমি কে? আলবিরা তৎক্ষণাৎ উত্তর দেয়, নীরবতা। অ্যাফিডক্স আরেকবার মাথা নাড়ে। আমি জন্মাই জল থেকে, তবু শুকনো স্থানে বাঁচতে পারি। আমি অস্তিত্বে আনি আলো ও বায়ু। আমি কে? থারিনিয়াস হঠাৎই বলে ফেলে, আগুন। অ্যাফিডক্স রাগান্বিত গর্জন করে। ভুল। থারিনিয়াসের ভুল উত্তরের কারণে জলাধার থেকে আরেকটা মনস্টার উঠে আসে। এর নাম ইলিফ্লাক্স, যা দেখতে বিশাল ইলেকট্রিক ইল ড্রাগনের মতো। তার শরীর বিদ্যুতের আভায় জ্বলছে এবং সে তার লেজ দিয়ে থারিনিয়াসকে আঘাত করে। থারিনিয়াস রক্তাক্ত আহত অবস্থায় পড়ে যায়। জ্যাসপার রাগে ড্রাগনের রূপ ধারণ করে। তার সবুজ চোখে জ্বলন্ত আভা ফুটে ওঠে। ইলিফ্লাক্স তার লেজ দিয়ে আক্রমণ চালালে জ্যাসপার শক্তি দিয়ে সেটি আটকে ফেলে। এক শক্তিশালী ড্রাগন ফ্লেম ছুড়ে দিয়ে সে ইলিফ্লাক্সকে পিছু হটতে বাধ্য করে। এরপর সে অ্যাফিডক্সের দৃষ্টি আকর্ষণ করে বলে, তোমার ধাঁধার সঠিক উত্তর আগেই জানা ছিল। আমি এটাকে জয় করব। জ্যাসপারের লড়াই চলাকালীন আলবিরা হাইড্রোজেন চেম্বারের দিকে এগিয়ে যায়। তার রূপালী চুলের ঝলকানিতে চারপাশ আলোকিত হয়। চেম্বারে পৌঁছে সে দ্রুত হাইড্রোজেন সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। প্রিন্স, আমি প্রস্তুত। লড়াই শেষ করুন। জ্যাসপার ইলিফ্লাক্সকে পরাস্ত করার পর তারা আলবিরার সঙ্গে যোগ দেয়। থারিনিয়াস আহত হলেও সুস্থ হওয়ার জন্য আলবিরা তার ড্রাগন গোল্ড হিলিং অয়েল ব্যবহার করে। অ্যাফিডক্স এবার শান্ত হয়।
তোমরা প্রমাণ করেছো তোমরা শক্তি আর বুদ্ধিতে অদম্য। যাও, হাইড্রোজেন তোমাদের জন্য। কিন্তু মনে রেখো, ভুল কখনো সহজে ক্ষমা হয় না। জ্যাসপার, আলভিরা আর থারিনিয়াস অবশেষে তাদের মিশনের শেষ পর্যায়ে পৌঁছায়। ধরা নামে বিশেষ এক যন্ত্রের মাধ্যমে তারা হাইড্রোজেন সংগ্রহ করে। এটা একটা শক্তিশালী ড্রাগন টেকনোলজির তৈরি সিলিন্ডার। ধরাতে একটা ভ্যাকুয়াম চেম্বার রয়েছে, যা বায়ুমণ্ডল থেকে কেবলমাত্র হাইড্রোজেন চিহ্নিত করে টেনে নিয়ে যায় এবং একে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে। আলভিরা যন্ত্রটি দক্ষতার সঙ্গে ব্যবহার করে। হাইড্রোজেন সিলিন্ডারের ভেতরে জমা হলে একটা হালকা নীল আলো জ্বলতে শুরু করে, যা প্রমাণ করে যে এটা পুরোপুরি সুরক্ষিত। এটা ল্যাবে নিয়ে যাওয়ার সময় হয়েছে, জ্যাসপার বলে। তারা দ্রুত তাদের ফ্লাইং ড্রাগন ডিভাইসে করে ল্যাবের দিকে রওনা দেয়। ল্যাবে পৌঁছানোর পর হাইড্রোজেনকে প্রোটেক্টেড স্টোরেজ ভল্ট 09-এ রাখা হয়। এটা একটা শক্তিশালী তাপ প্রতিরোধী সিস্টেম, যা শুধুমাত্র জ্যাসপারের বিশেষ বায়োমেট্রিক্স দ্বারা খোলা যায়। ঠিক তখনই চেনশিং এসে উপস্থিত হয়। হাইড্রোজেন সংগ্রহ করতে পেরেছ? তিনি জিজ্ঞাসা করেন, তার চোখে তৃষ্ণার ঝিলিক। হ্যাঁ, জ্যাসপার হিমশীতল গলায় উত্তর দেয়। চেনশিং তখন ফিওনার কথা তুলে বলে, আজ রাতে ফিওনাকে দেখতে চাই। জ্যাসপার দৃঢ়ভাবে বলে, কাল সকালেই দেখা পাবেন, আজকে রাতে সম্ভব না। চেনশিং কিছুটা বিরক্ত হলেও সম্মতি জানিয়ে চলে যায়। গ্লাস হাউসে ফিরে জ্যাসপার শান্তির মুহূর্ত কাটানোর আশা করেছিল, কিন্তু ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার চোখে পড়ে এক অভাবনীয় দৃশ্য। ফিওনা আর অ্যাথিরিয়ন বসে আছে একসঙ্গে লিভিং রুমের সোফায়। তারা বাচ্চাদের মতো গল্পে মেতে আছে আর আইসক্রিম খাচ্ছে। ফিওনার মুখে চকলেট আইসক্রিমের দাগ আর অ্যাথিরিয়নের হাতে স্ট্রবেরি আইসক্রিমের কাপে গলতে থাকা শেষ অংশ। অ্যাথিরিয়ন হাসতে হাসতে বলছে, তুমি জানো না, ছোটবেলায় আমি একবার পুরো পাহাড় থেকে গড়িয়ে পড়েছিলাম আর তাতেই ড্রাগনের রূপ পেয়ে যাই। ফিওনা খিলখিলিয়ে হেসে দেয় আর হাসতে থাকা অবস্থায় বলে, তাহলে তোমার ড্রাগন হওয়া তো পুরোপুরি মজার ঘটনা। অ্যাথিরিয়ন সেটা মুগ্ধ হয়ে দেখতে থাকে। এই দৃশ্য দেখে জ্যাসপারের ভেতরে ক্রোধের ঢেউ উঠতে থাকে। সরতার সবুজ চোখ জ্বলজ্বল করে। মনে মনে সে ভাবে, ফিওনা কি করে অ্যাথিরিয়নের সঙ্গে এতটা ক্লোজ হতে পারে, আমার হাউসে, আমার সামনেই। জ্যাসপার চুপচাপ তাদের কাছাকাছি এসে বলে, দুজনেই বেশ আনন্দ করছো দেখা যাচ্ছে। ফিওনা চমকে বলে, ও, আপনি কখন এলেন? জ্যাসপার এক হিমশীতল হাসি দিয়ে উত্তর দেয়, কেন, আমি আসাতে তোমাদের আনন্দের মুহূর্তে নষ্ট হয়ে গেল বুঝি? ফিওনা কোনো উত্তর দিল না। তবে অ্যাথিরিয়ন বলল, জ্যাসু ভাইয়া, তোমাদের আজকের মিশন কেমন ছিল? আর সেটা সাকসেস হয়েছে তো? জ্যাসপার একবার ভালো করে দুজনকে দেখে মৃদু কণ্ঠে জবাব দিল, একদমই ভালো হয়নি, বলেই হনহন করে সিঁড়ি বেয়ে চলে যায় উপরে। আর মনে মনে পরিকল্পনা করতে লাগলো, ফিওনাকে একটা ভালো শিক্ষা দিতে হবে। শাস্তি এমন হবে যে সে আমার নিয়ম ভঙ্গ করতে আর সাহস পাবে না। জ্যাসপার নিজের কক্ষে যেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। গ্লাস হাউসে নির্জন রাত। ফিওনা ও অ্যাথিরিয়নের হাসি তামাশার শব্দ যেন জ্যাসপারের কানে ক্রমাগত শাঁসা করে বাজছে। তার কণ্ঠ ধীরে ধীরে শীতল অথচ তীক্ষ্ণ হয়ে ওঠে। শাস্তির পরিকল্পনা তার মনে পরিষ্কার হতে থাকে। জ্যাসপার ফিওনার স্বাধীনতাকে লক্ষ্য করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পেরেছে ফিওনা তার নিয়ম আর উপস্থিতি উপেক্ষা করার সাহস দেখিয়েছে। তাই সে তাকে শিখিয়ে দিতে চায়, এই হাউস, এই পৃথিবীতে আর ফিওনার জীবনে শুধু জ্যাসপারের নিয়মই শেষ কথা। তোমার শাস্তি তোমাকে নিয়ন্ত্রণ শেখাবে, হার্মিংবার্ড, জ্যাসপার মনে মনে বলল। জ্যাসপার আপাতত একটু বিশ্রাম করতে চেষ্টা করে। তার গ্লাস হাউসের রাতটা নীরব। ফিওনার আলাপচারিতা আর অ্যাথিরিয়নের সঙ্গে হাসি ঠাট্টার স্মৃতি জ্যাসপারের মনের মধ্যে অশান্তির ঝড় তুলে বেড়াচ্ছে ক্রমাগত। নিজের ভাবনাগুলো গুছিয়ে নিয়ে সে হঠাৎ এক ভিন্ন শাস্তির পরিকল্পনা করে। একটা শাস্তি যা হবে মজার, কিন্তু একই সঙ্গে ফিওনাকে শিক্ষা দেবে।
জ্যাসপার ধীরে ধীরে লিভিং রুমে প্রবেশ করল। ফিওনা তখনও চুপচাপ বসেছিল। অ্যাথেরিয়ন অনেকক্ষণ আগেই নিজের কক্ষে চলে গেছে। জ্যাসপার ঠান্ডা গলায় বলল, তোমার আইসক্রিম খাওয়ার এত শখ, আজ তোমাকে এই শখের প্রকৃত স্বাদ দিতে চাই আমি, হার্মিংবার্ড। ফিওনা অবাক হয়ে তাকিয়ে বলল, কি বলতে চাইছেন আপনি? জ্যাসপার কোনো উত্তর দিল না। হঠাৎ করেই সে ফিওনাকে কোলে তুলে নিল। ফিওনা ভয়ে বলল, এই আবার কি করতে যাচ্ছেন আপনি? আমাকে নামান বলছি। জ্যাসপার হেসে বলল, তোমার শাস্তি শুরু হলো, বোকা মানবী। জ্যাসপার ফিওনাকে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করল। ঘরের মাঝখানে একটা বড় কাচের টেবিল আর তার উপরে রাখা অসংখ্য রঙিন আইসক্রিম। ভ্যানিলা, চকোলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, পিস্তাজিও, ব্লুবেরি, প্রতিটা ফ্লেভার যেন টেবিলের উপর রংধনু সৃষ্টি করেছে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত আইসক্রিম! আপনি কি পাগল হলেন? জ্যাসপার হেসে বলল, তোমার শখ পূরণ করছি। এখন এগুলো সব তুমি খাবে, সবটা। ফিওনা কিছুটা দ্বিধায় টেবিলের দিকে এগিয়ে গেল। আপনি মজা করছেন, তাই না? না, এটা তোমার শাস্তি। আমি দেখব তুমি সত্যিই কতটা আইসক্রিম পছন্দ করো, যে অন্য কারোর সাথে হেসে হেসে তোমাকে আইসক্রিম খেতে হয়। ফিওনা প্রথমে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তুলে খেতে শুরু করলো, কিন্তু কয়েকটা স্কুপ খাওয়ার পর সে অসহায়ভাবে বলল, আমি আর পারবো না। জ্যাসপার তার সবুজ চোখে মুচকি হেসে বলল, আরও খেতে হবে তোমাকে। তুমি তো বলেছিলে আইসক্রিম খেতে তোমার ভালো লাগে। এখন দেখো শখের আসল পরীক্ষা কিভাবে হয়। ফিওনা জানে জ্যাসপার মুখে যতই হিমশীতল হাসি রাখুক, মনের মধ্যে তো জ্বলন্ত লাভা জ্বলছে রাগে। আর ফিওনা জ্যাসপারের রাগ সম্পর্কে জানে, তাই যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে আইসক্রিম শেষ করার। ফিওনা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ল। জ্যাসপার তার দিকে তাকিয়ে বুঝতে পারল সে আর পারছে না। হঠাৎ করেই তার কণ্ঠে এক মৃদু কোমলতা ফুটে উঠল। তোমার শাস্তি শেষ ফিওনা, তবে মনে রেখো, পরের বার আমার অনুমতি ছাড়া আর কিছুই করবে না। জ্যাসপার টেবিলের সামনে এসে ফিওনার আরও কাছাকাছি দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে তার ঠান্ডা হাত দিয়ে ফিওনার মাথায় আলতোভাবে চুলের মধ্যে আঙুল চালাতে লাগলো। তুমি আমার কথা মেনে চলবে নাকি তোমাকে এভাবেই বারবার শাস্তি দিতে হবে? জ্যাসপার মৃদু হেসে বলল। ফিওনা কোনো উত্তর দিল না। তার ক্লান্ত চোখে অদ্ভুত এক প্রশান্তি ফুটে উঠল। ফিওনা ক্লান্ত হয়ে টেবিলে বসেছিল। অসংখ্য আইসক্রিম খেয়ে সে যেন আর নড়তে পারছিল না। তার চোখে বিরক্তি স্পষ্ট, কিন্তু জ্যাসপার ঠিক তখনই একটা চঞ্চল পরিকল্পনা করে। তোমার তো শাস্তি শেষ, জ্যাসপার বলল তার গভীর অথচ রহস্যময় কণ্ঠে। কিন্তু আমার শুরু হলো। আমি কখনো আইসক্রিম খাইনি, তবে আজকে খাওয়া শিখে নেব, তবে একটু আলাদা উপায়ে। ফিওনা অবাক হয়ে বলল, আপনার আর কী ধরনের পাগলামি বাকি আছে? জ্যাসপার টেবিল থেকে একটা আইসক্রিমের বাটি তুলে নিল। বাটির আইসক্রিমটি প্রায় গলে যাওয়া। তার চোখে যেন দুষ্টুমির ঝিলিক ফুটে উঠল। সে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে গেল। ইউ নো হার্মিংবার্ড, আমি কোনো খাবারকে কখনো শুধু খাবার হিসেবে দেখি না। আমার কাছে সব কিছুতেই একটু বেশি রোমান্স থাকা উচিত। ফিওনা কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপার সেই গলে যাওয়া আইসক্রিমটি ফিওনার গলায় ঢেলে দিল। ঠান্ডা আইসক্রিম ফিওনার ত্বক স্পর্শ করতেই সে চমকে উঠল। এই, আপনি এটা কি করছেন? ফিওনা অবাকার রাগে চেঁচিয়ে উঠল। জ্যাসপার একটা মৃদু হাসি দিয়ে বলল, শান্ত হও হার্মিংবার্ড, আমি কেবল আমার শাস্তির অংশটা উপভোগ করছি। সে ধীরে ধীরে ফিওনার গলা থেকে সেই আইসক্রিম নিজের জিভ দিয়ে লেহন করতে শুরু করল। তার ঠোঁট আর জিহ্বার ছোঁয়া ফিওনার শরীর শিরশির করে তুলল। ফিওনা পুরোপুরি স্থবির হয়ে পড়ল। আপনি পাগল, এভাবে কেউ আইসক্রিম খায়? ফিওনা অসহায় গলায় বলল। তুমি বলেছিলে আইসক্রিম খেতে ভালো লাগে, তাই আমিও শিখছি। জ্যাসপার মৃদু কণ্ঠে বলল। জ্যাসপার এবার ফিওনার কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরল।
তুমি শুধু খেতে জানো না হার্মিংবার্ড, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে উপভোগও করতে হয়। ফিওনা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারল না। ফিওনা অবাক হয়ে তাকিয়েছিল জ্যাসপারের দিকে। তার মন অস্থির, শরীর শিরশির করছে। জ্যাসপারের চোখে এক ধরনের গভীর খেলা, যেন সে জানে কিভাবে ফিওনার প্রতিটা অনুভূতিকে তীব্র করে তুলতে হয়। তোমার গায়ে এত মিষ্টি স্বাদ লেগে আছে যে মনে হয় আমার আইসক্রিম এভাবেই খাওয়া উচিত। জ্যাসপার এক ধরনের মৃদু হাসি দিয়ে বলল। সে ধীরে ধীরে আরেক ধাপ এগিয়ে এলো। তার আঙুলে একটু আইসক্রিম তুলে নিয়ে ফিওনার গালে ছোঁয়ালো। ঠান্ডা স্পর্শে ফিওনার শরীর কেঁপে উঠল। তারপর জ্যাসপার মাথা নিচু করে আলতোভাবে তার ঠোঁট দিয়ে সেই আইসক্রিম খেয়ে নিল। ফিওনার মুখ থেকে কোনো কথা বের হলো না। তার গাল তখন লালচে হয়ে উঠেছে। জ্যাসপার আবার তার আঙুলে আইসক্রিম তুলল, এবার ফিওনার ঠোঁটে ছড়িয়ে দিল। ফিওনার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, আর জ্যাসপারের স্পর্শ তাকে যেন জাদুর মতো ঘিরে ধরছিল। এত সুন্দর স্বাদ কোথায় ছিল লুকিয়ে? জ্যাসপার আলতোভাবে বলল। তার চোখ ফিওনার চোখে স্থির। জ্যাসপার ফিওনার ঠোঁটের আইসক্রিমটুকু খেয়ে নিল। জ্যাসপারের ঠোঁটের স্পর্শে শিহরিত হয়ে ফিওনা তার শার্ট খামচে ধরল, যেন তাকে ছেড়ে যেতে দেওয়া অসম্ভব। তার চোখে অজানা এক আকাঙ্ক্ষা, আর বুকের ধুকপুকানির শব্দ যেন গোটা ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। জ্যাসপার হালকা হাসল। এতটা অধীর কেন হার্মিংবার্ড? তার কণ্ঠে ছিল এক ধরনের গভীর খেলা, যা ফিওনার শরীরের প্রতিটা কোষকে যেন জাগিয়ে তুলল। সে টেবিল থেকে আরেকটা আইসক্রিমের বাটি তুলে নিল। তোমার শাস্তি এখনো শেষ হয়নি, বলে সে আইসক্রিমের ঠান্ডা তরল ফিওনার বুকের উপরে আলতোভাবে ছড়িয়ে দিল। ঠান্ডা অনুভূতিতে ফিওনার শরীর কেঁপে উঠল। জ্যাসপার ধীরে ধীরে ঝুঁকে আইসক্রিমের চিহ্নগুলো নিজের ঠোঁট দিয়ে লেহন করতে লাগল। তার উষ্ণ স্পর্শ ঠান্ডা আইসক্রিমের সঙ্গে মিশে এক অদ্ভুত অনুভূতির তৈরি করল। ফিওনার শ্বাস ধীরে ধীরে দ্রুত হতে লাগল। তার চোখের পাতা ভারী হয়ে এলো। ফিওনা শ্বাসরুদ্ধ হয়ে বলল, আপনি এভাবে? তুমি আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, তাই না? আমাকে জেলাসি দিয়ে। জ্যাসপার গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এটা আমার পাল্টা শাস্তি। এই কথায় ফিওনার চোখ আরও বড় হয়ে গেল, আর তার মন যেন এক ধরনের মধুর অস্থিরতায় ভরে উঠল। ফিওনার বুক ধড়ফড় করছিল, তার শ্বাস যেন আটকে আসছে। জ্যাসপার এতটাই কাছে ছিল যে তার শরীরের প্রতিটা শিরা উপশিরায় যেন তীব্র উত্তেজনার ঢেউ খেলে গেল। ফিওনা বুঝতে পারছিল যে জ্যাসপারের প্রতি তার অনুভূতি দিন দিন আরও গভীর হচ্ছে। আপনি আপনি আমাকে পাগল করে দিচ্ছেন, ফিওনা মৃদু স্বরে বলল। তার কণ্ঠস্বর ভাঙা, যেন নিজের মনের আবেগকে সামলাতে পারছে না। জ্যাসপারের সবুজ চোখে এক ধরনের মজা ফুটে উঠল। সে ঠোঁটের কোণে একটা তীক্ষ্ণ হাসি এনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ফিওনার দিকে তাকিয়ে বলল, এই হলো তোমার আসল শাস্তি হার্মিংবার্ড। আমি জানি তুমি আমাকে কাছে চাইছো, কিন্তু ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার হাত যেন নিজেই জ্যাসপারের দিকে এগিয়ে গেল তাকে ছুঁতে। কিন্তু জ্যাসপার এক পা পেছনে সরে গেল। তোমার শাস্তি এখানেই শেষ নয়। জ্যাসপার গম্ভীর কিন্তু গভীর সুরে বলল, এখন তুমি আমাকে ছুঁতে চাইবে, কিন্তু পাবে না। তুমি ছটফট করবে, কষ্ট পাবে, আর আমি দেখব কিভাবে তুমি আমার স্পর্শের জন্য আকুল হয়ে উঠছ। ফিওনা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার মন যেন হাজার টুকরোয় ভেঙে পড়ছে। জ্যাসপার আবারও তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুমি যদি মনে করো আমি তোমার ইচ্ছে মতো তোমার কাছে থাকব, তবে তুমি ভুল ভাবছ। এখন থেকে তুমি আমার ইচ্ছায় চলবে, আর আমার ইচ্ছা হলো তোমাকে আরও অস্থির করা। এই বলে জ্যাসপার এক ঝটকায় চলে গেল। তার উপস্থিতির শূন্যতা যেন ফিওনার চারপাশে এক ধরনের শীতল নিঃসঙ্গতা এনে দিল। ফিওনা তার দিকে তাকিয়ে থাকল, তার মনে অসীম প্রশ্ন আর হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা নিয়ে।
জ্যাসপারের চলে যাওয়ার পর ফিওনা স্থির বসে থাকলো। তার বুকের ভেতর যেন আগুন জ্বলছে। ধীরে ধীরে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। এই ড্রাগনটা নিজেকে কি ভাবে? দাঁড়াও জ্যাসপার, এবার আমার পালা, ফিওনা মনে মনে বলল। সে টেবিলে পড়ে থাকা এক টুকরো আইসক্রিমের দিকে তাকালো। আইসক্রিম এখন গলে এক ধরনের মসৃণ বস্তুর মতো হয়ে গেছে। পুরো টেবিলে গলে যাওয়া আইসক্রিমের বন্যা। তবে আপাতত ফিওনার চোখে খেলা করল এক ধরনের শয়তানি। ফিওনা জ্যাসপারের কক্ষ থেকে বেরিয়ে দ্রুত পা চালিয়ে করিডোরে এলো। তার চোখে মিশ্রণ ছিল ক্ষোভ আর দুষ্টু খেলার ইচ্ছা। মনে মনে বলল, এই ড্রাগনটা নিজেকে কি ভাবে? এবার দেখো তোমাকে কিভাবে ছটফট করাতে হয়। জ্যাসপার তখন ধীর পায়ে হেঁটে যাচ্ছে, তার হাতের স্মার্ট ঘড়ির দিকে তাকিয়ে। তার চোখে নির্লিপ্ত অভিব্যক্তি, যেন কিছুই ঘটেনি। ফিওনার দিকে একবার তাকালোও না। ফিওনা এটা দেখে আরও রাগে ফেটে পড়ল। সে দ্রুত জ্যাসপারের সামনে এসে দাঁড়ালো। তার হাত দুটো কোমরে রাখা ভ্রু কুঁচকে তাকালো। আপনি কি ভেবেছেন আমাকে এভাবে শাস্তি দিয়ে সব কিছু শেষ? আমি কি খেলনার মতো আপনার ইচ্ছে মতো চলবো? জ্যাসপার তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তোমার মুখে এমন রাগ তো বেশ মানায় হার্মিংবার্ড। তবে তুমি আমাকে কি করবে সেটাই দেখার বিষয়। ফিওনা তার ঠোঁট কামড়ে নিজের রাগ চেপে রাখল। তারপর তার ভেতরের দুষ্টু বুদ্ধিটা মাথাচাড়া দিল। সে হঠাৎ এগিয়ে এসে দুই পা উঁচু করে জ্যাসপারের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনল। জ্যাসপার অবাক হয়ে তার দিকে তাকানোর আগে ফিওনা তার ঘাড়ে জোরে একটা কামড় বসালো। জ্যাসপার হতবম্ব আর ব্যথাতুর কণ্ঠে বলল, কি করছো তুমি? ফিওনা তার ঘাড় থেকে মুখ সরিয়ে একগাল হাসল। এটা আপনার জন্য আমার শাস্তি। এবার আপনি বুঝবেন ছটফট করার মানে কি। জ্যাসপার তার ঘাড়ে হাত রেখে চমকে উঠল। তুমি তুমি আমাকে লাভ বাইট দিলে? ফিওনা গর্বিত ভঙ্গিতে বলল, হ্যাঁ দিলাম। এবার বুঝতে পারলেন মিস্টার ড্রাগন, আমার সঙ্গে খেলতে গেলে আমিও খেলায় নামতে জানি। ফিওনা জ্যাসপারের শার্টের কলার চেপে ধরে তখনও, তার চোখে অদম্য জেদ। সে কোনোভাবেই সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কিন্তু জ্যাসপার হঠাৎই গম্ভীর হয়ে গেল। কোনো কিছু না বলেই সে হালকাভাবে ফিওনাকে কোলে তুলে নিল। আপনি আপনি কি করছেন? ফিওনা বিরক্ত গলায় বলল, কিন্তু তার গালের রং তখনও লজ্জায় লাল হয়েছিল। তোমাকে শান্ত করতে নিয়ে যাচ্ছি, জ্যাসপার ঠান্ডা গলায় বলল। তার চোখে এক ধরনের দৃঢ়তা ছিল, যা ফিওনার বুকের ভেতর ধুকপুকানি বাড়িয়ে দিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে তার কক্ষে নিয়ে গেল। সেখানে এসে ফিওনাকে বিছানায় আলতো করে শুইয়ে দিল। ফিওনা তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আপনি কি সত্যি এখন আমাকে ঘুমাতে বাধ্য করবেন? ফিওনা অবিশ্বাসের সুরে বলল। জ্যাসপার তার পাশে ঝুঁকে এসে চোখে চোখ রেখে বলল, হার্মিংবার্ড, সময় এখনও আসেনি। নিজের উপর কন্ট্রোল রাখো, আমাকেও কন্ট্রোল হারাতে বাধ্য করো না। কারণ আমি যদি একবার নিয়ন্ত্রণ হারাই। সে হঠাৎ থেমে গিয়ে ফিওনার ঠোঁটের দিকে এক মুহূর্ত তাকালো। তারপর উঠে দাঁড়িয়ে বলল, তাহলে তুমি আমার পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকবে না। জ্যাসপার ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। ফিওনা হতবাক হয়ে বিছানায় বসে রইল। তার মনে তখন অদ্ভুত এক অনুভূতি। একদিকে সে রাগান্বিত, অন্যদিকে যেন অজানা এক উত্তেজনা তার ভেতর কাঁপন ধরিয়ে দিল। এই ড্রাগনটা একদিন আমাকে পাগল করে ছাড়বে, ফিওনা ধীরে ধীরে নিজেকে বলল। তার ঠোঁটের কোণে তখন মৃদু হাসি ফুটে উঠল, কারণ সে জানে জ্যাসপার এখন তার প্রেমে পড়েছে, আর সে নিজেও। করিডোরের স্নিগ্ধ আলোয় থারিনিয়াস হঠাৎ থমকে দাঁড়ায়। তার চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটি যেন তার বোধবুদ্ধি সব কিছু স্থির করে দিয়েছে। দূর থেকে সে দেখেছে জ্যাসপার এল্ডো রাজ্যের গর্বিত ড্রাগন যোদ্ধা, যার হৃদয় বরফের মতো ঠান্ডা, যাকে কখনো আবেগপ্রবণ হতে দেখা যায়নি। সেই জ্যাসপারই ফিওনার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে। থারিনিয়াসের কপালে ভাঁজ পড়ে।
প্রিন্স এই রকম কিভাবে সম্ভব? নিজের মনে বিড়বিড় করে বলল সে। তার চোখ এখনও জ্যাসপারের দিকেই আটকে ছিল। জ্যাসপার তখনও ফিওনাকে কোলে করে নিয়ে যাওয়ার সময় সংযত গলায় কথা বলছে। থারিনিয়াস তার কথাগুলো শুনতে পাচ্ছিল না, কিন্তু জ্যাসপারের মুখে এক অন্যরকম কোমলতা ধরা পড়ল, যা থারিনিয়াস কখনো কল্পনাও করেনি। একটা হিউম্যান গার্ল। থারিনিয়াসের মনে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তার মাথার ভেতর চিন্তার ঢেউ আছড়ে পড়তে লাগলো। যে ড্রাগনরা কখনো মানুষের কাছাকাছি আসতে চায় না, সেই ড্রাগন প্রিন্স হয়ে কিভাবে এমন আবেগ প্রকাশ করতে পারে? তার শরীর ঝিমঝিম করতে লাগলো। হঠাৎই তার মনে পড়ল জ্যাসপার সবসময় বলতো, ড্রাগনদের হৃদয় ভালোবাসার জন্য নয়, আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে হয়, আবেগের জন্য নয়। কিন্তু এখন থারিনিয়াসের মনে যেন বিশ্বাস আর অবিশ্বাসের এক অদ্ভুত সংঘর্ষ চলছিল। তার মাথা ঘুরতে লাগলো, যেন করিডোরের দেয়ালগুলো তার চারপাশে ঘুরছে। সে দেয়ালে হাত রেখে নিজেকে সামলানোর চেষ্টা করল। এটা কি সত্যি, নাকি আমি ভুল দেখছি? প্রিন্সের তো লাভ ফাংশন নেই। জ্যাসপার তখন করিডোরের দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। থারিনিয়াস তাড়াহুড়ো করে সরে দাঁড়ালো, যেন কেউ তাকে দেখে না ফেলে, কিন্তু তার হৃদয় ধুকপুক করছিল। এটা কি সেই প্রিন্স যাকে আমি চিনি? থারিনিয়াস নিজের মনেই বলে উঠল। তার মনে একটাই প্রশ্ন জেগে উঠল, জ্যাসপারের এই পরিবর্তন কি শুধু ফিওনার জন্য? আর এই পরিবর্তন যদি সত্যি হয়, তাহলে শেষ কোথায়? থারিনিয়াস তখন ধীর পায়ে করিডোর ধরে হাঁটতে লাগলো, কিন্তু তার মনের অস্থিরতা যেন তাকে ছাড়ছিল না। জ্যাসপার এবং ফিওনার সম্পর্কের রহস্য তাকে ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করলো। সকালে সূর্যের মোলায়েম আলো মাউন্টেন গ্লাস হাউজের চারপাশে ছড়িয়ে পড়েছে। ফিওনা আজ বেশ ভোরেই ঘুম থেকে উঠেছে। তার গলা প্রচণ্ড ব্যথা করছে। কাল রাতে জ্যাসপারের আনা ঠান্ডা বেশ কয়েকটা আইসক্রিম খাওয়ার ফল। গলা ব্যথার কারণে একটু গরম চা খাওয়ার তাগিদে সে কিচেনের দিকে পা বাড়ালো। লিভিং রুম পার হতে গিয়ে সে কিচেন থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় হয়তো অ্যাকোয়ারাস তাড়াতাড়ি উঠেছে। ভাবতে ভাবতে সে কিচেনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই কিচেন থেকে বেরিয়ে আসে জ্যাসপার, তার হাতে একটা ডিভাইস ধরা, যার মাঝখানে নীল আলো জ্বলছে। তবে ফিওনার উপস্থিতি দেখে সে হঠাৎই থমকে দাঁড়ায়। ফিওনা ঘুম ঘুম চোখে এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাতের সিল্কের নরম নাইট স্যুটে চারপাশে সূর্যের আলো তার উপর পড়ে যেন তাকে স্নিগ্ধ ফুলের মতো করে তুলেছে। মুহূর্তের জন্যই জ্যাসপার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। জ্যাসপারের চাহনিতে ফিওনার মনে হঠাৎ গতকালকের কথা ভেসে ওঠে। তার মনে পড়ে কিভাবে সে জ্যাসপারকে ঘাড়ে লাফ বাইট দিয়েছিল। এতেই তার মুখ লজ্জায় গরম হয়ে যায়। সে চোখ বন্ধ করে রাখে, যেন জ্যাসপারের চোখে আর না পড়ে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসে, তার ঠোঁটের কোণে সেই মৃদু রহস্যময় হাসি। ফিওনা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে যেন চারপাশের সব কিছু থেমে গেছে। হঠাৎ সে অনুভব করে কারো উষ্ণ নিঃশ্বাস তার মুখের কাছাকাছি। নিঃশ্বাসের সাথে মিশে থাকা সেই পারফিউমের পরিচিত ঘ্রাণ, যা তাকে আর কাউকে ভাবতে দেয় না। জ্যাসপার। সে বোঝে জ্যাসপার তার একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। লজ্জার অস্বস্তির মিশ্রণে সে চোখ খোলার সাহস পায় না। জ্যাসপার মৃদু হেসে বলে ওঠে, হার্মিংবার্ড, আজ এত সকাল সকাল দর্শন পেলাম। এটা সত্যি সৌভাগ্যের দিন মনে হচ্ছে। ফিওনা কোনো উত্তর দেয় না। তার লজ্জা আরও বেড়ে যায়, আর সে তার চোখ বন্ধ রেখেই দাঁড়িয়ে থাকে। জ্যাসপার তার মুখ আরও কাছে নিয়ে আসে, তার কণ্ঠে শয়তানি মিশ্রিত মৃদু সতর্কতা। চোখ খোলো, না হলে কিন্তু চুমু দিয়ে দেব। ফিওনার মুখ পুরো লাল হয়ে যায়, তার শরীর জমে যায়, যেন কোনো প্রতিক্রিয়া করার ক্ষমতা নেই। সে দ্রুত চোখ খোলার কথা ভাবে, কিন্তু লজ্জায় তা করতে পারে না। জ্যাসপার আরও মজা পেয়ে যায় ফিওনার এই অবস্থা দেখে।
সে আবার ধীরে ধীরে বলে, 3 সেকেন্ড দিচ্ছি, তারপর কিন্তু অভিযোগ করতে পারবে না। ফিওনা তার ঠোঁট কামড়ে ধরে, মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরছে। ফিওনা মনে মনে বলে, উফ, এখন কি করব? চোখ খুলি নাকি উনি আসলেই? জ্যাসপার গুনতে শুরু করে, 1, 2। ঠিক 3 বলার আগেই ফিওনা দ্রুত চোখ খুলে ফেলল। জ্যাসপার তার হাসি চেপে ধরে বলল, বেঁচে গেলে হার্মিংবার্ড, কিন্তু খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। ফিওনা কিচেনে যাওয়ার জন্য পা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু জ্যাসপারের শয়তানি হাসি আর দুষ্টুমি তাকে পিছু ছাড়ে না। তার মজার কণ্ঠে ফিওনা বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি সবসময় এমন করেন কেন? আমাকে লজ্জা দিন। জ্যাসপারের হাসি খানিকটা ম্লান হয়ে যায়। তখনই ফিওনার ঠান্ডায় ভাঙা গলার আওয়াজে তার কপাল কুঁচকে আসে। হার্মিংবার্ড, জ্যাসপার গভীর গলায় বলে, তোমার কি ঠান্ডা লেগেছে? অসুখ হয়েছে? ফিওনা জবাব দেয়, হ্যাঁ। আমি তো হিউম্যান, আপনার মতো তো আর ড্রাগন না যে ঠান্ডা বা গরম কিছুরই প্রভাব ফেলবে না। আপনি নিজে এত এত আইসক্রিম কাল খাওয়ালেন আর ভাবলেন আমি সুস্থ থাকব? স্বাভাবিকভাবে গলা ব্যথা তো হবেই। ফিওনার কথায় জ্যাসপারের মুখে হালকা অনুশোচনা ঝরে পড়ে। সে কিছু না বলে তার শক্ত হাতে ফিওনাকে ধরে লিভিং রুমের নরম সোফায় বসায়। তুমি এখানেই বসো, একদম নড়াচড়া করবে না, সে আদেশের সুরে বলে। তার চোখে ভয়ের ছায়া ফুটে ওঠে। আমি কিছু একটা করি, তোমার এই অবস্থায় আমি কিছুতেই স্বাভাবিক থাকতে পারবো না। ফিওনা মৃদু হেসে বলে, আপনি এভাবে দুশ্চিন্তা করছেন কেন? আমি কোনো সিরিয়াস অসুখে ভুগছি না, একটু গলা ব্যথা হয়েছে, চা খেলেই ঠিক হয়ে যাবে। জ্যাসপার এক ঝটকায় উঠে দাঁড়ায়। চা? তুমি কিভাবে বানাবে? আমি বানিয়ে আনছি। ফিওনা একটু অবাক হয় তার দ্রুত সিদ্ধান্তে। আপনি চা বানাতে পারেন? জ্যাসপার থেমে যায়। তারপর খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, ড্রাগনরা যা চায় তা করতে পারে হার্মিংবার্ড। ফিওনা একটু হেসে বলে, তাহলে আমি আপনার এই ড্রাগন তৈরি চা দেখতে চাই। জ্যাসপার দৃঢ়ভঙ্গিতে কিচেনের দিকে এগিয়ে যায়। ফিওনাকে আরেকবার সতর্ক করে, এখানে বসে থাকো, আর কোনো কথা না। আমি ড্রাগনের মতোই এই সমস্যার সমাধান করব। ফিওনা হাসতে থাকে, আর তার মনের ভেতর এক মুহূর্তের জন্য ভাবনা আসে। ড্রাগনের এই মৃদু যত্ন আর রাগ মেশানো ভালোবাসা যেন তাকে আরও কাছে টেনে নিচ্ছে। জ্যাসপার কিচেনে ঢুকে ঠান্ডা মাথায় কাজ শুরু করে। তার চোখে গভীর মনোযোগ আর হাতে দক্ষতার স্পষ্টতা। কাচের জারের ভেতর থেকে বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান বের করে সে একের পর এক চায়ের পাত্রে যোগ করতে থাকে। আদা, তুলসী পাতা, দারুচিনি, মধু আর লেবুর রস। ফিওনা সোফায় বসে কিছুক্ষণ চুপচাপ থাকে, কিন্তু জ্যাসপারের এমন দৃঢ় ও সুরেলা গতি তার দৃষ্টি আকর্ষণ করে। তার ভ্রু সামান্য কুঁচকে যায়, আর সে নিজের অজান্তেই হাঁ করে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকে। কিচেনের আলো জ্যাসপারের তীক্ষ্ণ মুখাবয়বের উপর পড়ছে। তার চুলের উপর সূর্যের নরম কিরণ যেন তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। যখন সে মধু মেশাচ্ছিল, তার হাতের মসৃণ গতিবিধি ফিওনাকে মুগ্ধ করে। এভাবে তাকিয়ে থাকলে কি তোমার ঠান্ডা সেরে যাবে হার্মিংবার্ড? হঠাৎ জ্যাসপার পেছন ঘুরে বলে। তার কণ্ঠে মৃদু মজা ঝরে পড়ে। ফিওনা মুহূর্তে লজ্জায় পড়ে যায়, তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে ফেলে। আমি তো শুধু দেখছিলাম যে আপনি চা বানাতে পারেন কিনা। ফিওনা বলার চেষ্টা করে, কিন্তু তার গলায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। জ্যাসপার হেসে বলে, ড্রাগনরা শুধু যুদ্ধ করতেই জানে না, যত্ন নিতেও জানে হার্মিংবার্ড। সে চায়ের পাত্রে চা ঢেলে একটা কাপ নিয়ে ফিওনার দিকে এগিয়ে আসে। এটা খাও, ঠান্ডার গলা ব্যথা চলে যাবে, বলে কাপটা ফিওনার হাতে তুলে দেয়। ফিওনা কাপটা হাতে নিয়ে চায়ের দিকে তাকায়। তার মন অজান্তেই বলে ওঠে, একজন ড্রাগন অথচ কতটা যত্নশীল আর সৌন্দর্যের প্রতিমূর্তি। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। তুমি যদি আরেকবার এভাবে তাকিয়ে থাকো, তাহলে আমার আবার চুমু দেওয়ার ইচ্ছে হতে পারে।
বলে তার কণ্ঠে দুষ্টুমি ফুটে ওঠে। ফিওনা কাপে চুমুক দিতে গিয়ে প্রায় গলা দিয়ে চা উগড়ে ফেলে। আপনার কি সব কিছুতেই দুষ্টুমি করার অভ্যেস? জ্যাসপার হাসে। তোমাকে বিরক্ত করা তো আমার সবচেয়ে বড় বিনোদন, হার্মিংবার্ড। থারিনিয়াস ল্যাবে প্রবেশ করতে মিস্টার চেনসিং তার দিকে তাকালেন। তার চোখে উত্তেজনার ছাপ স্পষ্ট। আজ আমি ফিওনাকে দেখতে চাই, চেনসিং বললেন। তার কণ্ঠে একটা অদ্ভুত তাগিদ। থারিনিয়াস মাথা নাড়ল। প্রিন্স কাল বলেছিল, আমার মনে আছে, আজ দেখাবো। আমি এখনই ডিভাইসটা চালু করছি। থারিনিয়াস একটা প্যানেলে কাজ শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সিসিটিভি ফুটেজ চালু হলো। স্ক্রিনে ভেসে উঠল লিভিং রুমের দৃশ্য। ফিওনা সোফায় বসে চায়ের কাপ হাতে নিচু হয়ে চুমুক দিচ্ছিল। তার মুখে শান্তির আভা। চুলগুলো এলোমেলো আর তার গালে যেন হালকা লজ্জার রেশ এখনও রয়ে গেছে। মিস্টার চেনসিং ধীরে ধীরে স্ক্রিনের দিকে এগিয়ে গেলেন। তার চোখে অশ্রু জমতে শুরু করল। দীর্ঘদিন পর তার প্রিয় নাতনিকে দেখছেন তিনি, যদিও সরাসরি নয়। তবুও এতদিনের দূরত্বের পর এই মুহূর্ত যেন অনেক মূল্যবান। তিনি হাত বাড়িয়ে স্ক্রিনে ফিওনার মুখটা ছুঁতে চাইলেন। তার কণ্ঠ অল্প কাঁপছিল। ফিওনা, আমার ফিওনা, ভালো আছে? থারিনিয়াস শান্তভাবে দাঁড়িয়েছিল, সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে। চেনসিং এবার স্ক্রিনের দিকে তাকিয়ে গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে একসাথে আনন্দ এবং কষ্টের মিশ্রণ। আমার ছোট্ট নাতনিটা নিশ্চয়ই আমাকে খুব মনে করছে, কিন্তু আমি ওর পাশে থাকতে পারিনি। তবে মনে হচ্ছে ও এখন খানিকটা ভালোই আছে। মিস্টার চেনসিং মুহূর্তে চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি দেখেছেন জ্যাসপার হঠাৎই লিভিং রুমে এসে ফিওনার গালে চুমু দিয়ে চলে গেল। চেনসিং হতবাক। তার মুখ থেকে কথা বের হতে চাইছে, কিন্তু মনের মধ্যে অগণিত প্রশ্ন। তিনি অবাক হয়ে বললেন, এটা এটা কি হলো? আমি কি ভুল দেখলাম? জ্যাসপার কেন ফিওনাকে চুমু দিল? থারিনিয়াস দ্রুত ডিভাইস বন্ধ করে দিল। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী শীতলতা। সে জানত যে মিস্টার চেনসিং প্রশ্ন করবেন এবং তাকে দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। থারিনিয়াস শান্তভাবে বলল, মিস্টার চেনসিং, আপনি অবশ্যই ভুল দেখেছেন। আমাদের প্রিন্স কখনোই এমন কাজ করবেন না। চেনসিং সন্দিহানভাবে বললেন, কিন্তু আমি নিজে দেখেছি, এটা ভুল হতে পারে না। থারিনিয়াস মাথা নাড়ল। তার কণ্ঠে একরকম দৃঢ়তা। আপনার চোখ ধোঁকা খেয়েছে। প্রিন্সের মধ্যে আবেগের ফাংশন নেই, বিশেষ করে প্রেম বা স্নেহজনিত কোনো অনুভূতি। তিনি ফিওনার প্রতি এমন কিছু করবেন না যা আপনার কল্পনায় এসেছে। চেনসিং অস্থিরভাবে বললেন, তাহলে আমি যা দেখেছি সেটা কি? এটা তো কল্পনা ছিল না। থারিনিয়াস এবার একটু মুচকি হাসল। মিস্টার চেনসিং, হয়তো ক্যামেরার কোনো ত্রুটি হয়েছে, বা আপনি অন্য কিছু ভেবেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, প্রিন্স জ্যাসপার এমন কোনো আবেগে জড়িত নয়। তিনি একান্তই তার দায়িত্ব পালন করছেন। চেনসিং কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মন তখনও ঘটনাটা মেনে নিতে পারছিল না। তবে থারিনিয়াসের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেখে তিনি আর কিছুই বলতে পারলেন না। থারিনিয়াস মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত চেনসিং সত্যিটা জানলে সব কিছু ভেঙে পড়বে, কিন্তু তার কাজ ছিল এই মুহূর্তে সত্যকে আড়াল করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। থারিনিয়াস মনে মনে বলল, প্রিন্স, আমি যতটা সম্ভব আপনাকে রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু আপনি যদি এর চেয়ে বেশি সামনে এগোন তাহলে আমি আর বেশি দিন ঢাকতে পারবো না। ভোরের প্রথম আলোতে ভেনাসের আকাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। অ্যালিসা ও সিলভা তাদের ড্রাগন রূপে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। তাদের বিশাল ড্রাগন ডানা সূর্যের আলোয় ঝলমল করছে। তাদের চোখে একরকম উত্তেজনা এবং অজানা পৃথিবী দেখার অদম্য আকাঙ্ক্ষা। তাদের পিতা ফ্লোরাস রাজ্যের মহারাজ কিছুটা গম্ভীর স্বরে বললেন, এই যাত্রা তোমাদের জন্য সহজ হবে না।
পৃথিবী ভিন্ন এক জগৎ, সেখানে আমাদের নিয়মের বাইরে অনেক কিছু ঘটে। নিজেকে সামলে চলবে। অ্যালিসা, তুমি বড় বোন হিসেবে সিলভার দায়িত্ব নিয়েছো। তাকে বিপদ থেকে রক্ষা করবে। অ্যালিসা মাথা নাড়ল। তার লাল চুল আর উজ্জ্বল ড্রাগন রূপে তাকে যেন আরও মহিমান্বিত দেখাচ্ছে। হ্যাঁ পিতা, আপনি নিশ্চিন্তে থাকুন। সেখানে প্রিন্স আছেন যে আমাদের অবশ্যই নিরাপদে রাখবেন। সিলভা, যে তুলনামূলক কম অভিজ্ঞ এবং কিছুটা দুষ্টু, হাসতে হাসতে বলল, আমরা তো পৃথিবী দেখতে যাচ্ছি পিতা, দুশ্চিন্তা করবেন না। আপু আমাকে চোখে চোখে রাখবে। পিতা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তোমাদের যাত্রা দীর্ঘ হবে। ভেনাস থেকে পৃথিবীতে পৌঁছাতে সাধারণ ড্রাগনদের 3 দিন সময় লাগে। যাত্রাপথে সাবধান থাকবে। আর মনে রেখো, পৃথিবীর মানুষ আমাদের মতো নয়। তাদের সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিও না। অ্যালিসা ও সিলভা পিতার সামনে মাথা নত করল। তারপর এক বিশাল ডানার ঝাপটা দিয়ে তারা ভেনাসের আকাশে উড়াল দিল। আকাশের বিশালত্ব যেন তাদের ডানার শক্তিকে আরও বাড়িয়ে তুলল। তারা সূর্যের আলোর সাথে মিশে একের পর এক মেঘ পেরিয়ে এগিয়ে চলল। ভেনাসের সবুজাভাব আকাশ তাদের পেছনে ফেলে তারা ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। জ্যাসপার ল্যাবে প্রবেশ করতেই চারপাশে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বিশাল পর্দায় ডেটা বিশ্লেষণ করা হচ্ছে আর বিভিন্ন মেশিনে কাজ চলছে। থারিনিয়াস ইতিমধ্যেই কনফারেন্স রুমে উপস্থিত ছিল। তিনি একটা ম্যাপের উপর নজর দিচ্ছিলেন, যেখানে কার্বন সংগ্রহের স্থান এবং সেখানে থাকা মনস্টারগুলোর তথ্য ছিল। থারিনিয়াস, প্রস্তুতি কেমন চলছে? থারিনিয়াস মুখে কিছুটা চিন্তার ছাপ রেখে বলল, সব কিছুই ঠিকঠাক আছে, তবে মনস্টারদের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। ঠিক তখনই আলবিরা রুমে প্রবেশ করে। কনফারেন্স রুমটি একটা আধুনিক এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ স্থান, যা বিশাল কাচের জানালা দিয়ে উজ্জ্বল। বাইরে দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপের বিশাল সৌন্দর্য, যেখানে উদ্ভিদ এবং সৃষ্টির নিদর্শনগুলো চোখে পড়ছে। রুমের কেন্দ্রে একটা বড় চিরকালীন সাদা টেবিল রয়েছে, যার চারপাশে উজ্জ্বল আলোতে ঘেরা। রুমের দেয়ালগুলোতে বড় বড় মনস্টারদের ছবি লাগানো হয়েছে, যা তাদের শক্তি এবং গুণাবলীর প্রতিনিধিত্ব করে। টেবিলের এক কোণে একটা হালকা প্রযুক্তির প্যানেল স্থাপন করা হয়েছে, যেখানে তথ্য প্রদর্শন করা হচ্ছে। জ্যাসপার তখন বলল, মিস্টার চেনসিং কি আসছে? থারিনিয়াস জবাব দিল, হ্যাঁ, তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছেন, বিশেষ করে কার্বন অঞ্চল এবং সেখানে থাকা মনস্টার সম্পর্কে। তখনই মিস্টার চেনসিং প্রবেশ করে এবং তার হাতের ল্যাপটপ থেকে বিশাল তথ্য বের করতে শুরু করেন। মিস্টার চেনসিং তার প্রেজেন্টেশন শুরু করেন, সকলকে স্বাগতম। আজকের মিশন গুরুত্বপূর্ণ এবং তোমাদের সঠিক তথ্যের উপর ভিত্তি করে কাজ করতে হবে। তিনি প্যানেলে মনস্টারদের ছবি এবং তাদের বৈশিষ্ট্য দেখাতে শুরু করেন। থারিনিয়াস বলল, আমাদের পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। মনস্টারগুলোর শক্তি এবং দুর্বলতা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আলবিরা বলল, আমাদের মাঝে শক্তিশালী যোগাযোগ থাকতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে দ্রুত সমাধান করতে হবে। জ্যাসপার বলল, আমরা সবাই একসাথে কাজ করলে কোনো চ্যালেঞ্জই আমাদের থামাতে পারবে না। আমাদের লক্ষ্য হলো সফলভাবে কার্বন সংগ্রহ করা। কার্বন সংগ্রহের জন্য নির্বাচিত অঞ্চল হলো ক্যারিবিয়ান বেসিন, যা একটা বিশাল গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত। এই অঞ্চলটি পরিচিত তার বিশাল তলদেশীয় কার্বন সঞ্চয়ের জন্য এবং এখানে প্রায়শই শক্তিশালী মনস্টারদের বসবাস হয়। এই অঞ্চলের গভীরতা প্রায় 10,000 ফুট এবং এটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। এটি একটি বৃহৎ ভূতাত্ত্বিক অঞ্চল, যা আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে গঠিত হয়েছে। এখানে কেলিম, জোলাথান এবং মোরাক্স সহ বিভিন্ন ধরনের মনস্টার রয়েছে, যারা এই অঞ্চলের নিরাপত্তা রক্ষা করে। কেলিম, এই মনস্টারটি একটা বিশাল পাথরের মতো তৈরি, যার গায়ে বিভিন্ন রঙের রত্ন রয়েছে।
এর শক্তি হলো পাথর ভাঙা এবং আক্রমণের সময় কঠোর প্রতিরোধ গড়ে তোলা। জোলথান এই মনস্টারটি বায়ুমণ্ডলে উঠতে পারে এবং বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আক্রমণ করে। এটি দ্রুত এবং খুব চঞ্চল। মোরাক্স এটি এক ধরনের জলদস্যু মনস্টার, যে শুধু জল এবং কার্বনের অধীনে অবস্থিত। এটি সাঁতার কাটতে পারে এবং জল থেকে আক্রমণ করতে পারে। মিস্টার চেনশিং তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। মিস্টার চেনশিং আবার বলতে লাগল, ক্যারিবিয়ান বেসিনে আমাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে মনস্টারগুলোর উপর। তাদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানাটা আমাদের জন্য জরুরি। জ্যাসপার তখন অবিলম্বে প্রশ্ন করল, তাহলে কেলিমের শক্তি কি? মিস্টার চেনশিং বলল, কেলিম পাথরের মতো কঠিন। এটি আক্রমণের সময় শেলের মতো আচরণ করে। তবে দুর্বলতা হলো এটি দ্রুত চলাচল করতে পারে না, তাই তোমাদের দ্রুততার সুবিধা নিতে হবে। আর জোলাথান সম্পর্কে? মিস্টার চেনশিং বলল, জোলাথান দ্রুত এবং আক্রমণকারী। এটি বায়ুমণ্ডলে বিদ্যুৎ নিয়ে আসে, তাই তোমাদের উচিত দূর থেকে আক্রমণ করা। আলবিরা বলল, এবং মোরাক্স? মোরাক্স জল থেকে দ্রুত সাঁতার কাটতে পারে। তোমাদের উচিত জলের নিচে নজর রাখা। সকলেই নিজেদের কাজের জন্য প্রস্তুত হতে শুরু করে। জ্যাসপার, থারিনিয়াস, আলবিরা এবং মিস্টার চেনশিং একত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেন তারা কিভাবে মনস্টারগুলোকে মোকাবেলা করবেন এবং কিভাবে কার্বন সংগ্রহ করবেন। জ্যাসপার সবার উদ্দেশ্যে বলল, তাহলে কাল সকালে আমাদের যাত্রা শুরু করতে হবে। প্রত্যেককে তাদের প্রস্তুতির কাজ করতে হবে। থারিনিয়াস বলল, আমি জোলাথানের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আলবিরা বলল, আমি মোরাক্সের জন্য পরিকল্পনা করছি। জলদস্যুদের সঙ্গে মোকাবেলা করতে হবে। মিস্টার চেনশিং বলল, তাহলে তোমরা কেলিমের জন্য আমাদের শক্তি ব্যবহার করবে। ল্যাবে কার্বন মিশন নিয়ে আলোচনা শেষ করার পর থারিনিয়াস ও আলবিরা মাউন্টেন গ্লাস হাউসে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছিল। সন্ধ্যা নেমে এসেছে আর দিনের আলো বিলীন হতে হতে পুরো জায়গাটা যেন এক নতুন রূপ ধারণ করেছে। কিন্তু তার মধ্যেই জ্যাসপার উঠে যাওয়ার সময় মিস্টার চেনশিং তাকে থামিয়ে দিলেন। জ্যাসপার, 1 মিনিট থামো। আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বলে চেনশিং গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জ্যাসপার একটু চমকে উঠল। আপনার এমন কেন মনে হলো? সে প্রশ্ন করে। মিস্টার চেনশিংয়ের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমি আজকের সকালের সিসিটিভি ফুটেজ দেখেছি। জ্যাসপার বুঝতে পারল চেনশিং ফিওনাও তার মধ্যে ঘটে যাওয়া সব দৃশ্য দেখে ফেলেছে। তার মনে শঙ্কা জাগল। মিস্টার চেনশিং, আপনি জানেন আমি ফিওনার প্রতি যত্নশীল। আমি তাকে কোনো ক্ষতি করতে চাই না, জ্যাসপার বলল। স্বর নিয়ে আত্মবিশ্বাস বজায় রাখতে চেষ্টা করল। চেনশিং আবার কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমার নাতনির নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। তুমি একজন প্রিন্স এবং তোমার ক্ষমতা ও আবেগ সম্পর্কে আমি জানি। আমি চাই না সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমি ফিওনাকে ভালোবাসি, জ্যাসপার স্পষ্টতার সঙ্গে জানালো। তার কণ্ঠে ছিল এক ধরনের আত্মবিশ্বাস ও আবেগের ঝলক। আর ফিওনার চোখে আমি সেই ভালোবাসার ছোঁয়া দেখেছি। মিস্টার চেনশিংয়ের চোখে রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আমি তো শুনেছি তোমার মধ্যে লাভ ফাংশন ডিলিট করা, তিনি গম্ভীরভাবে বললেন। সেটা কোনো এক কারণে অ্যাক্টিভ হয়ে গেছে, জ্যাসপার উত্তর দিল। আর সেই কারণটাই ফিওনা। দেখো, চেনশিং বলতে লাগলেন, তুমি একজন ড্রাগন, তাও আবার ভেনাসের, আর আমার নাতনি ফিওনা একজন সাধারণ মানবী পৃথিবীর। তোমাদের মধ্যে কিভাবে কোনো সম্পর্ক থাকতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি তুমি জানো? ধ্বংস। তোমার ধ্বংস হবে আর ফিওনাকেও হয়তো এর জন্য ক্ষতিগ্রস্ত হতে হবে। একজন অ্যানিমাল এবং একজন হিউম্যানের মধ্যে কি কখনো মিল সম্ভব? জ্যাসপার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভালোবাসা কোনো কিছু দেখে হয় না, এটা তো পৃথিবীর প্রবাদ। কিন্তু শুনুন,
এই মহাবিশ্বে এমন কিছু হয় যা আমাদের কল্পনার বাইরে। আমার আর ফিওনার ভালোবাসাটাও সেই রকম। তুমি আগুন নিয়ে খেলছো জ্যাসপার, চেনসিং সতর্ক করে দিলেন। তার কণ্ঠে উদ্বেগ ছিল। জ্যাসপার দৃঢ়তার সঙ্গে বলল, আমি আগুনেরই তৈরি। এই মহাবিশ্ব তোমাদের প্রেমের দাম দেবে না। চেনসিংয়ের মুখে সংশয় ছিল। তাহলে আমি এই মহাবিশ্ব ধ্বংস করে দেব, জ্যাসপার কঠোরভাবে প্রতিশ্রুতি দিল। জ্যাসপার, তুমি এমন কিছু করো না যাতে ফিওনার ক্ষতি হয়, চেনসিং সতর্কভাবে বললেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। জ্যাসপার দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, আমি নিজেকে উৎসর্গ করে দেব। ফিওনার ক্ষতি আমি হতে দেব না। যদি প্রয়োজন হয় আমি নিজেকে এই মহাবিশ্ব থেকে সরিয়ে নেব। ফিওনা তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে, চেনসিং বললেন। তার চোখে সংশয় ছিল। এটা ভালোবাসা নয়, আপনার ভুল ধারণা, জ্যাসপার জোরালোভাবে বলল। ফিওনা আমাকে ভালোবাসে সৌন্দর্যের জন্য নয়, তার হৃদয়ে আমার জন্য স্থান রয়েছে। তাহলে প্রমাণ করে দেখাও, চেনসিং চ্যালেঞ্জ ছুড়ে দিল। দেখাও তোমার সৌন্দর্য তাকে মোহিত করছে না, সে তোমার হৃদয়কে ভালোবেসেছে। ঠিক আছে, জ্যাসপার বলল, তার চোখে দৃঢ়তা ও সংকল্প। আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেব। আসি এবার। জ্যাসপার বেরিয়ে যাওয়ার সাথে সাথে চেনসিং কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবতে লাগলেন জ্যাসপার আর ফিওনার প্রেমের পরিণতি কি হবে। সে জানত এই সম্পর্কের পরিণতি খুব একটা ভালো হবে না। এই মহাবিশ্ব কখনো তাদের প্রেমকে মেনে নেবে না, না পৃথিবী না ভেনাস। চেনসিংয়ের মনে ভয় ছিল। আমি কি ভুল করেছি, তিনি নিজেকে প্রশ্ন করলেন। তাদের প্রেম কি সত্যিই সম্ভব? আমার কি উচিত এটা হতে দেওয়া? চেনসিং নিজের অন্তরের দ্বিধায় পড়ে গেলেন। তিনি জানতেন প্রেমের মধ্যে যদি কোনো বাধা থাকে তাহলে তা কতটা ভাঙন সৃষ্টি করতে পারে। না, তিনি মনে মনে ভাবলেন, এটা হওয়া উচিত নয়। আমার ফিওনাকে সুরক্ষিত রাখতে হবে। তার চিন্তা ভাবনা অস্থির হয়ে উঠল। তিনি জানতেন জ্যাসপার যেন আগুনের মতো, যা যে কোনো মুহূর্তে তার নাতনির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। চেনসিংয়ের চোখে উদ্বেগের ছায়া নেমে এলো। তিনি তার নাতনির সুরক্ষায় চিন্তিত হয়ে পড়লেন এবং তার হৃদয়ে একটা অস্থিরতা তৈরি হলো। রাতের বেলা অ্যাকোয়ারা ফিওনার ঘরে প্রবেশ করে। কয়েকদিন ধরে ফিওনার সাথে আড্ডা দেওয়ার তেমন সুযোগ পাচ্ছিল না, তাই আজ চলে এসেছে। তারা বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে, হাসি ঠাট্টা চলতে থাকে। শেষে হঠাৎ অ্যাকোয়ারা প্রশ্ন করে, ফিওনা, একটা সত্যি কথা বলবে, তুমি কি প্রিন্সকে ভালোবাসো? ফিওনা কিছুক্ষণ চুপ থাকে, কোনো উত্তর দেয় না। অ্যাকোয়ারা আবার বলে, প্রিন্স তোমাকে অনেক ভালোবাসে। আমি এই কয়দিনে সব কিছু লক্ষ্য করেছি। কিন্তু তুমি তুমি কি তাকে ভালোবাসো? ফিওনা তখন মাথা নাড়িয়ে উপর নিচ করে। এভাবে না, মুখে বলো, অ্যাকোয়ারা বলে। ফিওনা একটু সংশয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, তবে আমি তাকে জানাবো না, কারণ আমি এখনও তাকে ভালোবাসি বলিনি। তাতে সে যা করে আর বললে তো। এই কথা বলার পর ফিওনার মুখে একটা সংকোচের ছায়া দেখা যায়। অ্যাকোয়ারা ফিওনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বুঝতে পারে তার অনুভূতি কতটা গভীর। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকিয়ে বলে, তুমি না বললেও প্রিন্স জানে, কারণ সে হচ্ছে ড্রাগন প্রিন্স। তার সেন্স অফ হিউমার অনেক বিচক্ষণ। সে আগেই বুঝে গেছে, না হলে তোমার এত কাছে আসতো না। ফিওনার মুখে একরকম বিষণ্ণতা ঝরে পড়ে। সে মাথা নিচু করে থাকে। অ্যাকোয়ারা তারই অবস্থায় উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ফিওনা? তুমি কেন এত চিন্তিত? তুমি যদি তাকে ভালোবাসো তবে ভয় পাওয়ার কিছুই নেই। জানি, ফিওনা নিঃশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা আছে। আমি নিশ্চিত নই যে এই প্রেমের শেষ কোথায় যাবে। কিন্তু তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে এগিয়ে যাও, অ্যাকোয়ারা উৎসাহ দেয়। ভালোবাসা সবসময় শক্তিশালী।
তুমি কিভাবে জানবে যদি তুমি চেষ্টা না করো? ফিওনা কিছুক্ষণ চুপ থেকে ভাবে, তার মনে জাগে কিছু দ্বিধা ও আশঙ্কা। তুমি ঠিক বলছো, কিন্তু পরিস্থিতি এত সহজ নয়। আমি চাই না সে বা আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, কিন্তু প্রেমই তো সব কিছুর সমাধান করতে পারে। অ্যাকোয়ারা বলে, তুমি যদি প্রিন্সকে সত্যি ভালোবাসো তাহলে সাহসী হয়ে ওঠো। কিন্তু অ্যাকোয়ারা, ফিওনা বলে, ড্রাগন আর হিউম্যান কি একসাথে সারা জীবন থাকতে পারবে? তাদের মধ্যে তো এত পার্থক্য। অ্যাকোয়ারা কিছুক্ষণ ভাবতে থাকে। সে জানে এটার উত্তর তার কাছে নেই। আমি জানি ফিওনা, তুমি এবং প্রিন্সের ভালোবাসায় অনেক বাধা আসবে, কিন্তু আপাতত তুমি ভয় পেও না এসব নিয়ে। তাহলে কি করতে হবে? ফিওনা হতাশ হয়ে প্রশ্ন করে। তুমি যা অনুভব করো তা বিশ্বাস করো, অ্যাকোয়ারা বলল। ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে ততক্ষণ কিছুই অসম্ভব নয়। কিন্তু পরিস্থিতি? ফিওনা প্রশ্ন করে। হ্যাঁ, পরিস্থিতি কঠিন, কিন্তু তুমি যদি সত্যি তাকে ভালোবাসো তাহলে সাহসী হও। একসাথে মিলেমিশে চলার চেষ্টা করো। সম্পর্ক তৈরি করতে সময় লাগে, আর তোমাদের মাঝে যে প্রেম তা অসাধারণ। অ্যাকোয়ারা উৎসাহ দেয়। ফিওনার চোখে আশার কিছু আলো জ্বলে ওঠে। তুমি সত্যিই মনে করো আমরা একসাথে থাকতে পারবো? আমি মনে করি, যদি তোমরা দুজন একসাথে পাশাপাশি থাকো, অ্যাকোয়ারা উত্তর দেয়, তাহলে সব বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু আমার না তাকে ভয় হয় অ্যাকোয়ারা। কেন? অ্যাকোয়ারা জানতে চায়। আরে ওনাকে নয়, ওনার রোমান্সকে আমি ভয় পাই। ফিওনা একটু সংকুচিত হয়ে বলে। কেন? সে কি এমন করেছে? অ্যাকোয়ারা প্রশ্ন করে। ফিওনা কিছু বলার আগেই মনে মনে ভাবতে থাকে, এতটা ব্যক্তিগত কথা বলার প্রয়োজন নেই। তারপর সে বলল, না, আসলে ড্রাগন তো, আর ড্রাগনদের রোমান্স হিউম্যানদের থেকে আলাদা, ভয়ঙ্কর হবে, তাই। এটা শুনে অ্যাকোয়ারা হাসতে হাসতে শেষ হয়ে যায়। তার হাসি দেখে ফিওনাও অগত্যা হাসে। তুমি এতটা ভাবছো কেন? প্রেমে ভয় পাওয়া স্বাভাবিক, অ্যাকোয়ারা বলে। কিন্তু কখনো কখনো ভয়কে পেছনে রেখে সামনে এগোতে হয়। হ্যাঁ, হয়তো তুমি ঠিক বলছো। ফিওনা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি বুঝি, কিন্তু মানসিকভাবে প্রস্তুত হতে একটু সময় লাগবে। তুমি যা অনুভব করো সেটা গ্রহণ করো। সব কিছু খুব সহজ হবে না, কিন্তু তুমি একা নও। আমি সব সময় তোমার পাশে আছি। অ্যাকোয়ারা তার বন্ধুর হাতে হাত রেখে সমর্থন দেয়। ধন্যবাদ অ্যাকোয়ারা, ফিওনা বলল। তোমার কথা আমার সাহস বাড়ায়, আর তুমি আছো বলেই আমি এতটা নিশ্চিন্তে থাকি সব বিষয়ে।